আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। বিফোর উই স্টার্ট করার আগে এটা হচ্ছে যে আপনাদের বলি, আচ্ছা আমরা শুরু করব কিছুক্ষণের ভিতরে শুরু করব। তার আগে আপনাদের সাথে আসলে কিছু জিনিস শেয়ার করা দরকার। আজকে আমরা বাংলাদেশ ব্যাংক বা এই ধরনের প্রিপারেশনের ক্ষেত্রে কিভাবে আহ, মানে, আপনি ডেভেলপমেন্ট করতে পারেন, কিভাবে আমরা আপনাদেরকে সহায়তা করবো এই বিষয়ে আলোচনা করব। তো আপনারা যারা আজকে আসছে মানে এই সময় নিয়ে রাতের বেলা এই সেমিনারটা জয়েন করেছেন অন্য কাজকর্ম ছেড়ে, তো তাদের একটা এক্সপেকটেশন আছে। ইউ শুড হ্যাভ এন এক্সপেকটেশন, একটা এক্সপেকটেশন নিয়ে কিন্তু আপনারা এখানে এসেছেন। আমি অবশ্যই ডিসকাস করব কি কি পড়তে হয়, কিভাবে প্রিপারেশন নিতে হবে, কিভাবে গেলে ভালো হয়, কোনটা হলে আপনাদের জন্য ভালো, কোনটা পড়তে হবে, কোনটা পড়তে হবে না, সেটা আমি আলোচনা করব। বাট দেন এগেইন, আপনার সব সময় আপনার এক্সপেকটেশন আমার জানা সম্ভব না। তো সবচেয়ে ভালো হয় আপনার যদি কোনো কিছু জানার থাকে রিগার্ডিং প্রিপারেশন, রিগার্ডিং ব্যাংক জব, সেই কোশ্চেন গুলো যদি আপনারা এখন আমাদের এই চ্যাট বক্সটা ইউজ করে আপনারা যদি কোশ্চেন্সটা দিয়ে দেন, ঠিক আছে?
তাহলে যে জিনিসটা হবে আমি আমার মতো করে বলবো, এবং আপনারও কোনো এক্সপেকটেশনটা থাকলে, জানার কোনো আগ্রহ থাকলে আমি কিন্তু সেটা মিট করতে পারবো। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন, রাইট? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। যাই হোক, আমি এখন যে জিনিসটা এক্সপেক্ট করছি যে আপনারা আপনাদের কোশ্চেন গুলো দেন, আমি আমার মতো করে আলোচনা করব। একটু মিউট করেন। ঠিক আছে কি রে আলামিন বাড়ি মিষ্টি কো কিসের মিষ্টি রে হ্যাঁ আপা করে কি হ্যাঁ ভাই মেরে দিয়ে দিলি তো মিষ্টি মিষ্টি খাবি না আপনারা একটু আপনাদের কোশ্চেন করেন। আচ্ছা, দিব, আমরা সবকিছুই দিব, সবকিছুই পাবেন আপনারা। হ্যাঁ নাটক করতে তুমি কিসের নাটক না পিয়ারের মায়ের থাকতে ভাবেনি কিছু জানো না তো আরে না আমি তো জানি না কবে কি হলো আমি আমি তো ঢাকা আমার বাসায় পুড়ে গেছে আমি সেইটা নিয়ে টেনশন আমি নেটেই ছিলাম না বাড়ি যোগাযোগ করতে এমনি তো সে হয় তোর ভাই নিয়ে বলে প্রেম করতো পিয়ারের মায়ের সাথে তা ওই 8 বছর ধরে একটা সালের বিদেশ থেকে মেট্রো সোনা বাড়ি বুঝলিস মেট্রো সোনা বাড়ি এই সালের টাকা দিয়ে হোস্টেলে পড়ছে এই সালের কাছে টাকা খাইছে এত এত টাকা নিছে 8 বছর ধরে খাইতে এখন তোর ভাগ্যের সাথে রেগে গেছে তাহলে না বিয়ে রে বলতেছে কি এত কিছু হয়ে গেল আমি জানলাম না বলছে হয় খোঁজ খবর নিয়ে যায় বুঝছিস কাছে কি এলাকার সবাই জানে তুই জানিস না মামা হয়ে আমি আবার না কিছু বান্ধবরা দিয়ে আমি বলছি আমি জানি আরে সত্যি আপা পরে এই গেল অবস্থা বুঝছিস আবার আমি চলে শিখলে কলাম বুঝছিস আপা আচ্ছা, ওকে, আপনারা একটু আপনাদের কোশ্চেন গুলো দেন, আমরা একটা একটা করে আলোচনা করবো ইনশাআল্লাহ সবকিছু। না, এজ লিমিট আসলে কোনো না হলে জানা যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনাদের কোশ্চেন গুলো আমি দেখলাম। আমরা একটা একটা করে জিনিসগুলো আলোচনা করব। শুরু করছি। ওকে, আমরা আপনাদের যত কোয়ারিজ আছে আপনারা এখানে রাখেন, আমরা চেষ্টা করব জিনিসগুলো। আচ্ছা, ওকে, আমরা সব কিছু নিয়ে আলোচনা করব, এভরিথিং আপনাদের। সো ফার্স্ট অফ অল
আমরা লেটস টক, আমরা কথা বলি যে অ্যাকচুয়ালি নট অনলি বাংলাদেশ ব্যাংক, প্রাইভেট ব্যাংক বা এগুলো আপনারা বোধহয় অনেকে চিনেন, অনেকে চিনেন না, আমি বলি। আমি শাকিল চৌধুরী, জয়েন্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক, কারেন্টলি ওয়ার্কিং এজ জয়েন্ট ডিরেক্টর ইন বাংলাদেশ ব্যাংক। সো আমরা আপনাদের সাথে আজকে এই যে ইটা নিয়ে কি বলা চলে, কিভাবে আপনারা প্রিপারেশন নিবেন বা কিভাবে প্রস্তুতি নিলে হয়, এইগুলো নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করব এবং কিভাবে আমরা আপনাদের পাশে থাকতে পারি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল, যখনই আপনি প্রিপারেশন শুরু করবেন, যখনই যে কোনো মুহূর্তে আপনি যখন প্রিপারেশন শুরু করবেন, আপনার ফার্স্ট কাজ কি? যে কোনো চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে আমরা যখন শুরু করব আমাদের দেখতে হবে আমাদের পজিশনটা কি। আপনারা আজকে প্রথমে কি হয়েছে, যখনই দেখছেন অনেকেই আছেন প্রথমবারের মতো যারা একদম ফ্রেশ গ্রাজুয়েট, একটা সেমিনার করি। আসলে উচিত ছিল হচ্ছে যে প্রথমে একটা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা, যে কি কি বিষয়ের উপরে প্রশ্ন আসে, আমি কতটুকু পারি, মানে নিজের সোর্ট অ্যানালাইসিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো যখনই আপনি কোনো প্রিপারেশন নেবেন, ভাই যে বাংলাদেশ ব্যাংক বলেন বা প্রাইভেট ব্যাংক বলেন বা সরকারি ব্যাংক বলেন, আপনার উচিত হবে প্রশ্নগুলো অ্যানালাইসিস করা যে আমার কি কি ধরনের কোশ্চেন আসে। সো লেটস টক অ্যাবাউট দ্য কোশ্চেন অ্যানালাইসিস। আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস নেই, যদি একটু আমরা করি, মনে করেন এখন পরীক্ষা নিচ্ছে হচ্ছে যে আমাদের পরীক্ষা নিচ্ছে কে, আমাদের পরীক্ষা নিচ্ছে হচ্ছে হ্যালো। বিআইবিএম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ। সো এখনকার পরীক্ষাগুলো নিচ্ছে কে, কারা বা কারা নিচ্ছে হচ্ছে বিআইবিএম এই পরীক্ষাগুলো Okay. নিচ্ছে। সো যেহেতু বিআইবিএম পরীক্ষা নিচ্ছে, হোয়াট ইজ রিকোয়ার্ড, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আমাদের বিআইবিএম এর কোশ্চেন অ্যানালাইসিস রাখা। আমরা যে পরীক্ষাটা দিব, যে এক্সাম টেকার বা যারা আছে মানে প্রস্তুতির ক্ষেত্রে আমরা প্রিপারেশন যখন নিব তখন হচ্ছে যে ফ্যাকাল্টি বেসড প্রিপারেশন নিব না, যে কিন্তু যারা পরীক্ষা নিচ্ছে তারা কি ধরনের কোশ্চেন করে সেই কোশ্চেন সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকা দরকার এবং সেইটা মাথায় রেখে আমাদের একটা ওভারঅল একটা হলিস্টিক প্রিপারেশন দরকার। মনে করেন লেটস টক অ্যাবাউট দিস, যে আমাদের এই বিআইবিএম কোশ্চেন নিচ্ছে, আপনি পরীক্ষা দিবেন কার? আপনি পরীক্ষা দিবেন মনে করেন বাংলাদেশ ব্যাংকের, আপনি গভর্নমেন্ট ব্যাংকের ভিতরে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা দিবেন। সো আপনার উচিত হবে, আমাদের কাছে এরকম আমরা এটা চেষ্টা করছি, আমরা যত কোশ্চেন গুলো আছে 2017 থেকে এই পর্যন্ত যত ব্যাংকের কোশ্চেন পরীক্ষাগুলো আসছে, বিআইবিএম এবং আইবিএ যে কোশ্চেন গুলো নিয়েছে বা আমাদের রিসেন্টলি যেসব পরীক্ষাগুলো হচ্ছে, প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন আমরা এইভাবে অ্যানালাইসিস করছি। মানে কি, দেখেন বাংলা থেকে কি কি সব টপিকের উপরে কোশ্চেন আসছে। আধুনিক সাহিত্য থেকে 4টা, ভিন্নার্থক শব্দ থেকে আসছে 1টা, উপসর্গ অনুসর্গ থেকে 2টা। এই যে এইভাবে যে অ্যানালাইসিস, দ্যাটস দ্য অ্যানালাইসিস। এইভাবে করে আমরা একদম মানে প্রত্যেকটা জিনিসের অ্যানালাইসিস করার চেষ্টা করছি। ঠিক একইভাবে আপনারা যখন প্রিপারেশন নেবেন, যখনই যে কোনো কোর্সের প্রস্তুতি নেবেন, আমাদের প্রথম যে কাজটা দরকার, যে আমরা কোথায় আছি বা কি কি প্রশ্ন আসে, প্রশ্ন অ্যানালাইসিস করা। সো ফার্স্ট অফ অল আপনি একটা পরীক্ষা দিবেন, দেখবেন আপনার নিজের দুর্বলতা কত। 2টা কাজ, একটা হচ্ছে কি কি বিষয়ে প্রশ্ন আসে সেটা দেখা এবং একটা পরীক্ষা দিয়ে দেখা যে আপনি কয়টা পারেন এবং আপনার আর কি কতটুকু পিছিয়ে আছেন, ওয়ার আর ইউ নাও। আপনার আপনার লক্ষ্য এবং আপনার বর্তমান অবস্থার ভিতরে গ্যাপ কতটুকু সেই অনুযায়ী। সো আমরা দেখি যে গভর্নমেন্ট ব্যাংকের ভিতরে বাংলাদেশ ব্যাংকে এডির কোশ্চেন আমরা দেখি, জাস্ট বাংলাদেশ ব্যাংকের এডির কোশ্চেন অ্যানালাইসিস করি। লাস্ট এডির কোশ্চেনটা বাংলাটা অ্যানালাইসিস করেন, দেখেন বাংলাতে কয়টা আসে, একটা এই কয়টা টপিকের ভিতর থেকে আপনার কোশ্চেন আসছে এডি থেকে। আপনি হয়তো 1টা কোশ্চেন, 2টা কোশ্চেন, 3টা কোশ্চেন, 3টা এডির কোশ্চেন আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন যে একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন বাংলার টপিকের উপরে। আপনি বাংলার এই যে এই টপিকগুলো এখন দেখেন, আমরা যদি দেখি যে হচ্ছে যে মানে আধুনিক সাহিত্য থেকে কোশ্চেন আসছে কয়টা, আধুনিক সাহিত্য থেকে কোশ্চেন আসছে দেখেন 3টা আর 2টা 5টা।
5টা কোশ্চেন আসছে আধুনিক সাহিত্য থেকে। আর যেখানে আদি যুগের সাহিত্যের কোশ্চেন না, আসলে আদি যুগের হচ্ছে যে মানে যুগ নিয়ে কোশ্চেন আসছিল, যে এই যুগটা কেমন, ওই যুগটা কেমন, কত সাল থেকে, এটা আদি যুগের ভিতরে ফেলা হয়েছে কোশ্চেন গুলো। মূলত সাহিত্য নিয়ে যদি কোশ্চেন আসে, আদি যুগ থেকে আসছে একটা, আর ইসে থেকে আসছে 5টা, আধুনিক সাহিত্য থেকে আসছে 5টা। কিন্তু আপনারা একটু দেখেন, চিন্তা করে দেখেন, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, ওয়েন এভার ইউ স্টার্ট প্রিপারেশন, আপনি যখন প্রিপারেশন নেওয়া শুরু করেন, আপনি কি দিয়ে শুরু করেন? বাংলা সাহিত্যের আদি যুগ, তারপরে মধ্যযুগ, এই দুইটা শেষ করে আপনি আধুনিক যুগে অনেক সময় যেতেও পারেন না। অথচ ম্যাক্সিমাম কোশ্চেন আসছে কি দিয়ে? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হ্যালো? ইয়েস। তাহলে দেখেন আমাদের ব্যাপারটা হচ্ছে এটা। এখন দেখেন, আমি যখন যাদেরই দেখছি তাদেরকে দেখছি প্রত্যেকটা জায়গায় নত্যবিধান সত্যবিধান পড়াচ্ছে, নত্যবিধান সত্যবিধান পড়াচ্ছে। পরে আপনারা নত্যবিধান সত্যবিধান নিয়ে যথেষ্ট সময় ব্যয় করেন, দেখেন আমি দেখলাম যে নত্যবিধান সত্যবিধান নিয়ে কোনো পরীক্ষায় কোশ্চেনই আসে নাই। এখন আপনি বললেন তাহলে তো শিখছি, সেটা তো লস না ভাই, লস না। কিন্তু আপনি যখন পড়ছেন তখন কি আপনার টার্গেটটা ছিল কি? বাংলা ভাষা সাহিত্য শেখা, বাংলা ব্যাকরণ এবং তার ব্যবহার শেখা, না চাকরি পাওয়া? আপনার টার্গেটটা কি বলেন? একটু একটু রেসপন্স করেন, আপনার টার্গেট কি? চাকরির জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে চাকরি চাকরি পাওয়া। পাওয়া, আপনার টার্গেট চাকরি পাওয়া। আপনার শেখান, আপনি কোচিং এর টিচার হতে আসেন নাই। সো আপনাকে ওই যে সব শিখতে হবে, আপনাদের টার্গেটটা থাকে কি, আপনারা যখন প্রস্তুতি শুরু করেন, ইউ ওয়ান্ট টু লার্ন এভরিথিং। আপনারা কোচিং এ আসেন কি জন্য? যে আমরা যেন ম্যাথ পারি না ম্যাথ শিখবো, ইংলিশ পারি না ইংলিশ শিখবো, জেনারেল নলেজ পারি না জেনারেল নলেজ শিখবো। ভাই, দিস ইজ কোচিং, নট অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। কোচিং এ যারা পড়ায়, আমরা যারা পড়াই, উই আর নট টিচার্স, উই আর দ্য কোচ। আজকে আপনি পরীক্ষা চান্স পেয়ে গেছেন, কালকে আপনি কোচ হয়ে যাবেন। কোচের কাজ কি? কোচের কাজ হচ্ছে রাইট ডিরেকশনটা দেখানো, ঠিক আছে? রাইট ডিরেকশনটা কি কি করতে হবে এটা দেখানো, আর আপনার কাজ হচ্ছে প্র্যাকটিস করে যাওয়া। আমরা এখানেই ভুল করি, আমরা কোচিং এ আসে যাই সব শিখতে আসি। এই স্যার এই টপিকটা তো করাইলেন না, ওইখানে তো 10টা ক্লাস হয়, ওই টপিক তো করায়। এখন ব্যাপারটা হচ্ছে যে এই নত্যবিধান সত্যবিধান যদি আপনাদেরকে না পড়ানো হয়, আপনাদের ভিতরে অনেক স্টুডেন্ট স্যার নত্যবিধান বাংলা গ্রামার নত্যবিধান সত্যবিধান খুবই গুরুত্বপূর্ণ, আপনারা তো শিখাইলেন না, অন্যান্য কোচিং তো শিখায়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, সাউন্ড কি আমার খুব কম শোনা যাচ্ছে? ঠিক না, আছে। আমি শুনতে পাচ্ছি। তাহলে অনেক একজন বললো যে শুনতে পাচ্ছে না আর কি। আচ্ছা যাই হোক, এখন আপনারা বলেন যে হচ্ছে যে আমি যেটা বললাম, যে এই যে আমরা যদি নত্যবিধান সত্যবিধান না পড়ি বা না পড়াই, সেটা কি আমাদের জন্য খুব খারাপ কিছু? কিন্তু স্টুডেন্ট চায় সবকিছু শিখতে, লার্নাররা চায় সবকিছু শিখতে। আমি লার্নার বলবো না, আপনি ইউ আর অ্যান অ্যাসপিরান্ট, ইউ আর নট লার্নার। আপনি শিখতে আসেন নাই। আপনার অ্যাসপিরান্ট হচ্ছে একটা জব পাওয়া। জব যদি আপনি একটা লাইন না পড়েও চাকরি পান, ইউ আর রেডি টু গো ফর দ্যাট, রাইট? মানে আপনাকে বাস্তবতা মানে আপনি অবশ্যই কোচিং এর টিচার হতে আসেন নাই, আপনি আসছেন কি একটা বাংলাদেশ ব্যাংকের এডি, একটা বাংলা ব্যাংকের অফিসার, সিনিয়র অফিসার। এই জায়গাটাতে সবচেয়ে বড় ভুল করে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? যারা প্রস্তুতি গ্রহণ করে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটাতে ভুল করে। ওকে, সো আমরা আলোচনা করব 1 মিনিট জাস্ট। এখন আপনারা যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে, ইউ জাস্ট আস্ক। মানে আপনারা কি আমার কথা তো শুনতে পাচ্ছেন, রাইট? শুনতে পাচ্ছেন? দেখেন এই রিলেটেড, মানে মনে করেন এই রিলেটেড যদি কোনো কোশ্চেন্স থাকে, আপনারা লিখবেন তো অবশ্যই, এবং আমাদেরকে ইউ ক্যান আস্ক মি কোশ্চেন্স। আপনার বার্থডে আর সেলিব্রেশন হবে না? নিশ্চয়ই হবে। কি জানি কি হবে, আমার তো ডাউট আছে। হঠাৎ এই ডাউট কেন? প্রত্যেক বছর এই হয়। আপনারা কে আবার চালায় রাখছেন? প্রত্যেক বছর কি হয় সেটা আমি খুব ভালো করে জানি। এই রিমন, হবে মিউট করতে বলেন। আপনি মিউট করেন।
আচ্ছা এক মিনিট দাঁড়ান একটু। একটু তো আমাদের কথা হচ্ছে যখনই আমরা প্রিপারেশন নিব, যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে যে আমাদের দেখা দরকার হচ্ছে যে কিভাবে কোশ্চেন গুলো হচ্ছে, মনে করেন এইটা। এরপরে যদি আমরা একটু দেখি, আপনারা দেখতে পাচ্ছেন বোধহয়, আশা করি, আমরা যদি এইগুলো বাদ দিয়ে আমরা যদি দেখি হচ্ছে যে বাংলা না, যে ইংরেজির প্রিপারেশনটা কিরকম নেওয়া হচ্ছে। আমি জাস্ট ইংলিশের কোশ্চেন গুলো যদি দেখি, ইংলিশ এবং ম্যাথস এইগুলো যদি দেখি, সো ইংলিশের কোশ্চেন দেখেন, ইংলিশের কোশ্চেন গুলো যদি দেখা যায়, পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসছে বাংলাদেশ ব্যাংকে, ঠিক আছে। তারপরে অ্যানালজি আসতেছে, সিনোনিম আসতেছে, অ্যান্টোনিম, ইডিয়ামস এন্ড ফ্রেজ আসতেছে। দিস আর টু মাচ ইম্পর্টেন্ট। ইডিয়ামস এন্ড ফ্রেজ বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে বিআইবিএম এর কোশ্চেন, বিআইবিএম এর অন্যতম গুরুত্ব মানে পছন্দের টপিক হচ্ছে ইডিয়ামস এন্ড ফ্রেজ, তারপরে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিমস, অ্যানালজি, এইগুলো হচ্ছে অন্যতম সেন্টেন্স কারেকশন। শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না আপনাকে। সরি, আচ্ছা এখন শুনতে পাচ্ছেন, রাইট? স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। তো আমি আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা আমি আসলে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা জিনিস আপনি হচ্ছে অ্যানালাইসিস করবেন। আপনি এই যে দেখেন ইংলিশের প্রশ্ন অ্যানালাইসিস, আপনি দেখেন ম্যাথের প্রশ্ন অ্যানালাইসিস, ম্যাথের প্রশ্ন দেখেন আপনি এই টপিক গুলো থেকে কোশ্চেন আসছে। কয়টা টপিক থেকে কোশ্চেন আসছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা টপিক থেকে কোশ্চেন আসছে। একটা বলবি হয়তো সেই 13টা টপিক কয়টা টপিক হবে, আপনি যদি 4 বছরের কোশ্চেন দেখেন 13টা টপিক বিকেমস হয়তো দেখা যাচ্ছে 20টা টপিক। 20টা টপিক যদি আপনি এক একটা টপিক যদি এক সপ্তাহ করেন তাহলে 20 সপ্তাহ, এর বেশি মানে 4 মাসের বেশি আপনার কোনোভাবেই প্রস্তুতির জন্য লাগে না, সময় লাগে না। 4.5 মাসের ভিতরে অনায়াসে প্রস্তুতি হয়ে যায়। ইংরেজি কি আসলে খুব বেশি টপিক? বেশি টপিক না, বাট আমাদের যেটা দরকার, এই যে বাংলাদেশ ব্যাংকের রেডি, লেটস টক অ্যাবাউট। আমার কথা হচ্ছে যে না, আমি হচ্ছে যে গভর্নমেন্ট ব্যাংক না, আমি আসলে আর কি ই ব্যাংক নিয়ে কোশ্চেন মানে দেখবো, কি বলা চলে, প্রাইভেট ব্যাংক নিয়ে কোশ্চেন দেখবো। যে হচ্ছে যে আমার দেখা দরকার হচ্ছে যে প্রাইভেট ব্যাংক নিয়ে কি কোশ্চেন আসে সেইগুলো দেখবো। সো তখন হচ্ছে যে আমরা বই আমার হয়ে গেল। আচ্ছা, এই যে আমরা একটু তারপরে আসি প্রাইভেট ব্যাংকের। সো আপনি যদি প্রাইভেট ব্যাংকের বিআইবিএম যে প্রাইভেট ব্যাংকের কোশ্চেন নিচ্ছে, প্রাইভেট ব্যাংকের কোশ্চেন প্যাটার্ন গুলো একটু দেখেন। প্রাইভেট ব্যাংকগুলোতে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ক্রিটিক্যাল রিজনিং, পাজেল আসে, যেটা কিন্তু সরকারি ব্যাংকগুলোতে নাই। সো আপনি যদি প্রাইভেট ব্যাংকের প্রস্তুতি দেন, আপনি দেখেন যে ওকে সাউথ বাংলা ব্যাংক না, আমি প্রিমিয়ার ব্যাংকটা দেখি, এমটিও পোস্টের জন্য দেখি, পোস্ট কি এমটিও পোস্টের কেমন প্রিপারেশন হয়। আপনারা জাস্ট হচ্ছে যে জিনিসগুলো, এই যে এমটিও পোস্টের প্রিপারেশন কি ধরনের হয় দেখেন, সকল টপিক, সকল কিভাবে কি ধরনের কোশ্চেন আসে। সো আমাদের কাছে আমরা হচ্ছে যখন পড়াই তখন হচ্ছে যে আমরা কিন্তু এই জিনিসগুলো, আপনারা তো দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না? জি দেখতে পাচ্ছি।
তো কি কি টপিক দিয়ে আসে, কোন কোন ধরনের কোশ্চেন আসে, কোন কোন টপিক থেকে আসে, এই জিনিসগুলো আপনারা মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, প্রাইভেট ব্যাংকগুলোতে ম্যাথের একটা পোর্শন থাকে আইকিউ লেভেলের কোশ্চেন, ম্যাথের পোর্শনে আইকিউ আইকিউ লেভেল থাকে, আর এমনি আলাদাভাবে পাজল ক্রিটিক্যাল রিজনিং থাকে। তো আপনি যখন পড়বেন, আপনি যখন প্রাইভেট ব্যাংকের পরীক্ষা দিবেন, অবশ্যই আপনাকে অ্যানালিটিক্যাল এই পার্টটাকে গুরুত্ব দিতে হবে। বাট রাইট এট দিস মোমেন্ট আমরা দেখলাম সরকারি ব্যাংকের ক্ষেত্রেও আইকিউ পার্ট, অ্যানালিটিক্যালের আইকিউটা ম্যাথের ভিতরে ইনক্লুডেড থাকে। তার মানে আপনি প্রত্যেকটা জিনিস আপনাকে এইভাবে নখদর্পণে দেখতে হবে। আমি দেখলাম আধুনিক সাহিত্য নিয়ে কোশ্চেন আসে, আধুনিক সাহিত্য নিয়ে খুব বেশি কোশ্চেন আসে যে এরকমও না। আধুনিক রিসেন্ট সাহিত্য এবং এর পাশাপাশি যেটা আসে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য এবং রবীন্দ্রনাথ, নজরুল, কিছু কিছু গুরুত্বপূর্ণ কবি আছে, ওই ওনাদেরই সব জিনিস আসে। প্রমোদ চৌধুরী, মানে এক একজন ওই যে মানে এক একজন যারা আছেন এদেরকে নিয়েই কয়েকটা হাতে গোনা কয়েকজন কবি, তাদের এবং সেই রিলেটেড কবিদের বিভিন্ন উপাধি দেওয়া, কবিদের বিভিন্ন জিনিস দেওয়া, এইগুলো আর কি চরিত্র গুরুত্বপূর্ণ, সেটা সব চরিত্র না, গুরুত্বপূর্ণ কয়েকটা চরিত্র আছে, এইগুলো ভিতর থেকে আসে। সো তাহলে আমরা এই যে ব্যাপারটা, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি, আমাদের ফার্স্ট দরকার কি? আমাদের প্রথম দরকার হচ্ছে যে হোয়াট ইজ রিকোয়ার। আমাদের প্রথম দরকার হচ্ছে যে আমরা কোথায় আছি সেটা খুঁজে বের করা, কোশ্চেন অ্যানালাইসিস করা। আমার 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 প্রথম বক্তব্য হচ্ছে, ভাই আপনি যত না পড়বেন, আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি দেখি বিভিন্ন কোচিং গুলোতে বা বিভিন্ন জায়গায়, আমাদেরও আমরা একটা সেম করে রাখছি, মানে ওই লাইব্রেরিতে এসে সারাদিন পড়ছে, সারাদিন। আসলে সারাদিন যে একজন স্টুডেন্ট কি পড়ে এটা আমি খুঁজে পাই না, এটা আমার মাথায়ও আসে না যে সারাদিন আসলে কি পড়ার আছে এই চাকরির জন্য, মানে অন্তত ব্যাংক জবের চাকরির জন্য। সারাদিন পরে তারা দেখা যায় যে শেষের দিকে যে একটা দেখলাম যে কি হয়েছে, প্রাইমারিতে চাকরি হয়েছে। তাহলে ব্যাংকের জন্য কোচিং করে লাভটা হলো কি? ভাই এটা হচ্ছে যে প্ল্যান ছাড়া পড়ানো, প্ল্যান ছাড়া পড়া, কোনো কোশ্চেন অ্যানালাইসিস না করে যা আছে যা সামনে পায় যে যা বলে সবকিছু পড়া, এইভাবে প্রস্তুতি নেওয়া যাবে না। ব্যাংকের চাকরি আপনি যদি করতে চান, ইউ হ্যাভ টু বি স্মার্টার। আপনি স্মার্টার হতে হবে। আপনি যদি আপনি অফিসার, ক্যাশ অফিসার, এই ক্ষেত্রে আমি কথা বলবো না। বাট ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান এডি, বাংলাদেশ ব্যাংক এডি বা এমটিও অফ এ প্রাইভেট ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার অথবা সিনিয়র অফিসার, এই যে তিনটা পোস্ট, এই তিন ধরনের পোস্ট, বা প্রবেশনারি অফিসার, সামনে ইসলামী ব্যাংকের আসছে প্রবেশনারি অফিসার, এই পোস্ট গুলোতে যদি আপনি প্রিপারেশন নিতে চান, ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি স্মার্টার। আপনাকে যথেষ্ট পরিমাণে স্মার্ট হতে হবে। আপনি একটা ব্যাংকের অফিসার, ক্যাশ অফিসার বা ওই যে হলেন, এটার ভিতরে কোনো প্রাইড নেই, আপনি 2-3 বছর লেগে থাকলে এমনিতেই হবে। কিন্তু 2-3 বছর না, আমি বলছি এমটিওর কথা। এমটিওরা আর দ্য ফিউচার অফ ব্যাংকস। প্রাইভেট ব্যাংকের এমডি, ম্যানেজিং ডিরেক্টরেরা সিনিয়র অফিসার থেকে হয় হচ্ছে গিয়ে মানে নর্মালি হচ্ছে যে জিএম, এজি, তারপর হচ্ছে যে কি বলা হচ্ছে ডিএমডি, এনারা হয়েছে যে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে সিনিয়র অফিসার থেকে যারা ভালো করে। আর বাংলাদেশ ব্যাংকের এডি থেকে তো হচ্ছে যে জানেনি, সেটা হচ্ছে যে ডেপুটি গভর্নর পর্যন্ত হয়। তো এই যে জায়গাগুলো, এই যে ক্যারিয়ার ল্যাডার, এই ধরনের লোকজন কোন ধরনের লোকজনকে রিক্রুট করার চেষ্টা করে খেয়াল রাখেন। যে মেলা পড়তে পারে, মুখস্থ করতে পারে, তাদের না, দোজ হু আর স্মার্টার। এবং প্রশ্নপত্র ওইভাবে করা হয়। কিন্তু আপনারা যখন প্রিপারেশন নেন, আপনারা মানে সব পড়তে চান, সব করতে চান, যে যা যা আছে সব পড়বো, যা আছে সব পড়ে ফেলবো, এই জিনিসটা আছে, এই জিনিসটা পড়ে ফেলবো, একের পর এক 10টা 20টা 15-20টা বই কিনেন। তো বই কিনে আসলে পড়ার প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ভাই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার পক্ষে কখনো 100% প্রিপারেশন নেওয়া সম্ভব নয়। এই জিনিসটা আপনারা মাথায় রাখতে হবে, এই জিনিসটা আপনারা কখনো মাথায় রাখেন না, যে একজনের পক্ষে 100% প্রিপারেশন নেওয়া সম্ভব না। আচ্ছা স্যার, স্যার যখন ফ্যাকাল্টি চেঞ্জ হয়, যেমন আইবিএ ফ্যাকাল্টির একটা শুনতেছি যে আইবিএ ফ্যাকাল্টি নাকি রিসেন্টলি এক্সাম গুলো নিয়ে, সো এখন আমি কোশ্চেন অ্যানালাইসিস করলে, সো সেইখানে তো আবার প্রিপারেশনের লেভেলটা ডিফারেন্স হয়ে যাবে না?
আচ্ছা, আমি একটু আপনাদেরকে আবারও বলি, খুব সিম্পল ভাবে বলি। এইটা হচ্ছে যে আরেকটা আমি বলেছি কোশ্চেন অ্যানালাইসিস করবেন, বাট ডোন্ট টেক ফ্যাকাল্টি বেসড প্রিপারেশন। অবশ্যই ফ্যাকাল্টি বেসড প্রিপারেশন নেবেন না। আমরা যেটা করেছি, আমরা যেটা আইবি এর কোশ্চেনও আমরা অ্যানালাইসিস করেছি। আইবি এর কোশ্চেন আর যদি আসে, আইবি এর কোশ্চেন অ্যানালাইসিস করা আছে আমাদের। সো আইবি এর কোশ্চেন অ্যানালাইসিসটা আমাদের ভিতরে ইনকর্পোরেট থাকবে। আপনি কি করবেন, আইবিএ বা বিআইবিএ বা বিগত বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে ইউ উইল টেক এ হলিস্টিক প্রিপারেশন। আপনি হলিস্টিক প্রিপারেশন নেবেন। আইবিএ প্রশ্ন করলে আইবিএ এর প্যাটার্ন ফলো করে গেলেন। আইবিএ কোশ্চেন আর ডায়নামিক্স, কোশ্চেন গুলো ডায়নামিক কিনা? জি স্যার। 2 বছর বা 3 বছর আগের কোশ্চেন প্যাটার্ন এখন কোশ্চেন প্যাটার্ন কি এক? না, অনেক চেঞ্জ হয়ে গেছে। অনেক চেঞ্জ হয়ে গেছে। সো ইটস কন্টিনিউয়াসলি চেঞ্জিং। এখন আপনি আইবি এর প্রশ্ন দেখে আপনি ওইভাবে প্রিপারেশন নিয়ে গেলেন, আইবিএ যে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করবে না তার কি গ্যারান্টি আছে? তাহলে আমরা প্রশ্নপত্র অবশ্যই অ্যানালাইসিস করব, বাট উই উইল নট টেক কি, আমরা হচ্ছে ফ্যাকাল্টি বেসড প্রিপারেশন নেব না, আমরা নিব হলিস্টিক প্রিপারেশন। আমরা যেটা করেছি, the way we have designed our course is that বিআইবিএম এবং আইবিএ যেসব পরীক্ষাগুলো নেয়, এটা দে আর ফলোইং দ্য স্ট্যান্ডার্ড, ডেফিনেটলি দে আর ফলোইং দ্য স্ট্যান্ডার্ড। সো এই দুই স্ট্যান্ডার্ডকে মাথায় রেখে আমরা আমাদের কোর্সটা ডিজাইন করেছি, আমাদের কোর্স আউটলাইনটাকে ডিজাইন করেছি। এবং আপনি যদি করেন তাহলে জিনিসটা হয়ে যাবে আমাদের বাংলাদেশ ব্যাংক, প্রাইভেট ব্যাংক, তারপরে কি বলা চলে সরকারি ব্যাংক, এছাড়া আইবি যেসব রিক্রুটমেন্ট টেস্ট গুলো নেয়, যেমন হচ্ছে যে আইবি যে রিক্রুটমেন্ট টেস্ট গুলো নেয় সেটা হচ্ছে যে দুদক, পেট্রো বাংলা, এনএসআই, এই ধরনের অনেকগুলো রিক্রুটমেন্ট টেস্ট নেয়। এই মন্ত্রণালয়ের বিভিন্ন রিক্রুটমেন্ট টেস্ট, এই প্রিপারেশন গুলো আপনার মোটামুটি হয়ে যাবে। এবং আপনার চাকরি নেই, অনেকেই যে প্রাইমারি এনটিআরসির জন্য পড়ে, এগুলোর জন্য পড়ারই দরকার নেই। মানে আপনি এই প্রিপারেশন নিলে ওইগুলো অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা। আমি দেখি না যে হচ্ছে যে ভালোভাবে প্রিপারেশন ওইগুলো নিয়ে ঝামেলা আছে। যাই হোক, এইগুলো না, তো আমাদের প্রিপারেশনটা হচ্ছে এইখানে। তো আইবিএ নিতে পারে, আইবিএ নিলে আমরাও ওইভাবে কিছু জিনিস আমরা আরো ইনকর্পোরেট করেছি। তারপর যদি ইফ উই ফিল যে হ্যাঁ কিছু জিনিস ইনকর্পোরেট করা দরকার আছে, যেটা বলছিলাম, when we prepare আমরা কোন কোন বই ফলো করব, এটা আপনাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো আপনারা অনেকেই কোশ্চেন করেন যে কোন কোন বইগুলো পড়লে ভালো হবে। একজন বলেছেন যে জাহিদ হাসান বলছে সরকারি এক্সাম হচ্ছে কোন বইগুলো পড়লে ভালো হবে। এখন দেখেন, এই বই, এই যে এইটা কিন্তু একটা ইসে থেকে নেওয়া আমার, দিজ আর দা পোস্ট অফ এ পার্সন। একজন ব্যক্তির হচ্ছে পার্সন, সে বলেছে বাংলাদেশ ব্যাংক এডির জন্য এই বইগুলোর বাইরে আর কোনো কিছু কি পড়তে হবে। তার প্রশ্নটা ছিল অনেকটা এরকম, ওই এক্সাক্ট আমার ওইটা আছে না, কিন্তু তার কাছে এই যে এই বইগুলো আছে এর বাইরে আর কোনো বই দরকার আছে কিনা। তো আমি জানি না আসলে, তখন আমি বলছি আরে ভাই, আমি মনে মনে চিন্তা করি, ভাই তুমি যদি এইগুলোই শেষ করতে পারো তাহলে তুমি আর হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যাবা কেন? ইউ শুড গো ফর ফরেন ক্যাডার। ওইখানে বলতেছে আহো ভাতিজা আহো, লাগবে একটা মানুষের চাকরি পাইতে, দেখছো? ঠিক আছে। তারপরে আরেকজন বলছে দেখেন জিআরই, জিম্যাট, এইগুলো এগুলো এগুলো জিআরই 3-4টা বই, জিম্যাটের বই, তাই যদি করতে পারো তাহলে ইউ শুড গো ফর অক্সফোর্ড অর এমআইটি। জিআরই জিএমএট শেষ করলে বুঝছো অক্সফোর্ডে যাও। তাহলে আমি তো এইগুলো আসলে অ্যাটেনশন সিকার ভাই, এতগুলো বই দরকার নেই। আপনারা যে বইগুলো পড়েন, আপনাদের দরকার হচ্ছে হাতে গোনা 3-4টা বই পড়বেন, আর বেশি দরকার নাই। ইউ ক্যান ফলো দ্য লেকচার শিট, লেকচার শিটের পাশাপাশি হয়তো 2 থেকে 3টা বই, 3টা বুকস, 3 বুকস, একটা ম্যাথ, একটা ভোকাবুলারি, একটা গ্রামার, 3টা বুকস। এর বাইরে আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এরপরে আপনি করবেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আপনাদের একটা কোশ্চেন ছিল যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা কিভাবে কোন জায়গা থেকে করব, বা এইটা নিয়ে একজন কোশ্চেন করেছিলেন। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা যেটা বললেন লেকচার শিটটা পড়লেই তোমার সব মনে পড়বে, এরকম আর কি, কিন্তু আসলে কিছু না। লেকচার শিটে মনে করে একটা মিউট করেন কথা বলেন ফ্রেন্ড, মুগ্ধ। আগের বছরের অঙ্কগুলো যে দিয়ে আইছে ওগুলা আপনি কথাবার্তা কম বলে সবাইকে মুগ্ধ করেন আর কি ইসে। ওকে, লেটস সি।
সো যে জিনিসটা হচ্ছে যে আপনাদের যে জিনিসটা অনেকেই বলছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোথায় পাবেন সেটা নিয়ে, যেখানে আমাদের এখানে যারা আছে মানে আমরা যেটা করছি, আমরা যে প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন ব্যাংক করতেছি, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক আইবিএ একটা আছে, বাংলাদেশ ব্যাংক এডি রিটেন ম্যাথ, এইরকম ভাবে প্রত্যেকটারই আমরা একটা প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন ব্যাংক আমরা তৈরি করছি আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক আমরা তৈরি করছি এবং আমাদের স্টুডেন্টকে আমরা প্রোভাইড করছি, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক গুলো আমরা তৈরি করছি। সো এইগুলো হচ্ছে যে কোশ্চেন ব্যাংক গুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে অবশ্যই দিয়ে দিব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক গুলো প্র্যাকটিসের জন্য আমাদের যেসব যত স্টুডেন্ট আছে তাদেরকে আমরা ক্লিয়ার করে দিব। যাই হোক, তাহলে বইয়ের ক্ষেত্রে আপনাদের এত বই পড়তে হবে না, এতগুলো বই দরকার নাই, আপনারা এত বই পড়েও আপনাদের মাথা নষ্ট করার দরকার নাই। ঠিক আছে, এইগুলো হচ্ছে যে অ্যাটেনশন সিক করে লাভ নেই এবং মাথা নষ্ট হয়ে যাবে এত বই পড়লে। ব্যাংকের জন্য ম্যাথ এবং ইংলিশ ফোকাস জায়গা রাখতে হবে। ঠিক আছে, সো বুকস এর ক্ষেত্রে বুকস বা ম্যাটেরিয়াল যদি বলেন, ইউ ক্যান ফলো আওয়ার লেকচার শিটস এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক। আর অ্যাপার্ট ফ্রম যে দুই একটা, এই যে সাইফুডসের আইবিএমবিএ কোশ্চেন আছে, কোশ্চেন ব্যাংক দিবেন। এই যে এমিনেন্ট আছে, রিসেন্ট পাবলিকেশনস আছে, রিসেন্ট পাবলিকেশনস এর বই আছে। আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক কিনলেই আপনি ওই কোশ্চেন গুলো প্র্যাকটিস করবেন, আর কিছু না, খুব বেশি যে করতে হবে এমন না। স্যার এই যে ইংলিশের ক্ষেত্রে বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলোতে যে সেন্টেন্স কমপ্লিশন গুলো আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই জিনিসগুলো খুবই হার্ড হয়। সো এইটার প্রিপারেশনটা কিভাবে নেওয়া যায়? আচ্ছা, এটার প্রিপারেশনটা আসলে কি, ইংলিশ হার্ড না, ইংলিশটা আসলে ইজি। ওই যে ইংলিশ গুলো ওইগুলো হচ্ছে ইজি। যে জিনিসটা হচ্ছে যে আপনারা কি করেন, হোয়াট ইউ ডু, আপনারা আসলে কোচিং এ যখন আসেন, আপনারা টিচারের কাছে টিচার করায় দিবে, ইউ আর হ্যাপি উইথ দ্যাট। বা টিচার হাতে ধরে ধরে যা করা দেয়, যতক্ষণ করা দেয়, ইউ আর হ্যাপি। সো আপনি যখন বাসায় যান, বাসায় যে নিজে যখন প্র্যাকটিস করেন, তখন কিন্তু মেইন ডিফিকাল্টিটা ফেস করেন। এবং মেইন ডিফিকাল্টিটা ফেস করেন সেটা যেমন তেমন, সেটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে দাঁড়া যায় অন্য জায়গায়। যে এই যে প্র্যাকটিসটা করা দরকার, সেই প্র্যাকটিসটা আমরা আমাদের জায়গা থেকে করি না। ইভেন আমাদের ম্যাক্সিমাম কোচিং গুলো আসলে বিসিএস পড়ানোর মতো, এই বিসিএস এর প্রিপারেশন নেওয়ানোর চেষ্টা করে। ম্যাক্সিমাম কোচিং গুলো যেটা করে হচ্ছে বিসিএস এর কোশ্চেন, মানে কোচিং বলতে ব্যাংক কোচিং কিন্তু এইভাবে প্রিভ্যালেন্ট ছিল না। ভালো করে খেয়াল করেন, প্রিভ্যালেন্ট কিন্তু ব্যাংক কোচিং গুলো এরকম আগে ছিল না। আপনি 18-19 সালের আগে, 18 সালের আগে আপনি হচ্ছে 18 সালের স্কোয়ার ওয়াজ দ্য ফার্স্ট যারা অনলি হচ্ছে স্পেশালাইজড ইন ব্যাংক, এরকম কোচিং আসছে। এর আগে কিন্তু ছিল না, এখন তো অনেক কোচিং আসছে, অনেকেই করাচ্ছে এইগুলো। তো ওইখানে আমি যেটা বলছি যে আগে সবাই বিসিএস এর মতো করে প্রিপারেশন নিত। এখন বিসিএস এর কোশ্চেন আর ব্যাংকের কোশ্চেন ডিফারেন্ট। ব্যাংকের কোশ্চেন এমটিও, আইবিএ এরা যখন কোশ্চেন করে, তখন তারা দে ফলো দ্য জিম্যাট জিআরই আর কি স্ট্যান্ডার্ড। এবং জিম্যাট জিআরই স্ট্যান্ডার্ড যখন ফলো করছে, মানে ডেফিনেটলি আপনার হচ্ছে যে ওই জিম্যাট জিআরই স্ট্যান্ডার্ড করতে হবে। কিন্তু এই জিম্যাট জিআরই স্ট্যান্ডার্ডের কোশ্চেন ব্যাংক তো আপনাদেরকে দিচ্ছে না, আপনাদেরকে করাচ্ছে না, আপনাদেরকে দেখানো হচ্ছে না। এটাই হচ্ছে সমস্যা। জিম্যাট জিআরইর কোশ্চেন ব্যাংক আমি হচ্ছে আপনাদেরকে দেখাই একটু। সো ইউ আর টকিং লাইক দিস, রাইট? আপনি এটার কথা বলছেন না? জি স্যার। এই ধরনের কোশ্চেনের কথা বলতে, ইফ আই এম নট রং। সো দেখেন, আসলে এই যে যারা করবে, যারা করাচ্ছে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা করাচ্ছে, ম্যাক্সিমাম মানে ভাই ওপেনলি বলছি, নট টু ডিমিন সামন, কাউকে ছোট করার জন্য না, এই ম্যাক্সিমাম টিচার যারা করছে তারা বিসিএস এর একসময় কোচিং করেছে। কোচিং করে ইংলিশ কোনো কারণে তাদের হচ্ছে চাকরি হয় নাই বা চাকরি পায় নাই। না পাওয়ার দরুন তারা কি করেছে, চাকরি করতে পারে না বা চাকরি পায় নাই, এই কারণে এখন তারা হচ্ছে, যেহেতু তারা ইংরেজি এবং ম্যাথে এক্সট্রাঅর্ডিনারি, তারা অনেক ভালো পারে,
তারা ম্যাথ এবং ইংলিশ পড়ানোর স্কিলটা ভালো, বাট প্রপার গাইডলাইনের একটা জায়গা আছে। এই জিনিসগুলো যে দেখতে হবে আইবিএ বিআইবিএম এর ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে আপনি এই যে জিম্যাট জিআর এর এই জিনিস কোথাও দেখবেন না, কারণ ইটস মানে কি বলা চলে, এটার জন্য খুব রিগোরাস একটা প্র্যাকটিস দরকার। সেই প্র্যাকটিসটাও অনেক হয়তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গায় করে নাই, হোয়াটএভার। তো এটা হচ্ছে জিআর জিম্যাট থেকে করতে হয়। এইগুলো জাস্ট হচ্ছে যে একটা কালেকশনস আমরা রেখেছি আমাদের স্টুডেন্টদের জন্য, যে এইগুলোর একটা কালেকশনস আমরা করে রাখছি, আমাদের প্রত্যেকটা লেকচারে আছে ছিল, সেটাকে আলাদা করে আমরা এই যে হোম প্র্যাকটিস হিসেবে রেখে দিছি, যে এই ধরনের কোশ্চেন গুলো কিভাবে সলভ করবে। এটা খুব কষ্ট না, ব্যাপারটা হচ্ছে যে জাস্ট আপনাকে দেখাই দেওয়া। আপনি হয়তো গ্রামার পড়েছেন, এত ইজি ভাবে গ্রামার পড়েছেন, কিন্তু এই গ্রামারের ইমপ্লিকেশনস গুলো আপনাকে হয়তো দেখানো হয়নি, এই কারণে আপনি আসলে প্রবলেম ফেস করছেন। আচ্ছা, রিটেনে মানে রিটেন ইংলিশে ইমপ্রুভ করার ওয়েটা কিভাবে? আচ্ছা, মানে আমরা আলোচনা করব, আমরা আসতেছি, আজকে সব জিনিস নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদের কোয়ারিজ রাখেন। সো ফার্স্ট অফ অল, দেন আমরা কি করেছি? আমরা করেছি উই হ্যাভ অ্যানালাইজ দ্য কোশ্চেন। দেখেন, আইবিএ বিআইবিএম এবং বিজনেস ফ্যাকাল্টিজ, দিজ আর দ্য কোর। যারা ব্যাংকে প্রস্তুতি, দিস থ্রি ফ্যাকাল্টিজ আর মানে কি বলা চলে, মেক কোশ্চেন্স, এরাই কোশ্চেন্স করে, দে টেক দ্য রেসপন্সিবিলিটি। তারা হচ্ছে যে দে অ্যারেঞ্জ দ্য এক্সাম। এই তিনটা, এবং দেখা যাচ্ছে বিআইবিএম গত 5 বছরে দেখেছিলাম মতো কত 49টা, আইবিএ এরকম ব্যাংকের ক্ষেত্রে ছিল 36টা, আর বিজনেস ফ্যাকাল্টি এরাও 30টার মতো করেছিল। সো এখন শেষের দিকে যে আইবি এবং বিআইবিএম এরটা পড়েছে। তো আমার কথা হচ্ছে, যখনই আপনি যেহেতু ব্যাংকের এই যে জায়গাগুলো, এই যে যারা প্রিপারেশন নিচ্ছে, যারা পরীক্ষা নিচ্ছে, এরা মেজর কোশ্চেন ব্যাংক, এদের কোশ্চেন ব্যাংক গুলো আমরা কিনবো, কিনে এই কোশ্চেন ব্যাংক গুলো আমরা অ্যানালাইসিস করবো, এদের থেকে আমরা পরীক্ষাগুলো নিব। ঠিক আছে, এখন মূল ব্যাপারটা হচ্ছে যে আপনার ফোকাসের জায়গাটা কোথায়। আপনারা যখন প্রিপারেশন নেওয়ার সময় আপনারা দেখবেন, ছোটবেলা থেকে 2টা টিচারের কাছে নিয়মিত পড়ছেন, কি কি? ম্যাথ ইংলিশ। ম্যাথ আর ইংলিশ। আজকে যদি Math কোচিং এ আসেন, English। কি জন্য আসছেন? কার জন্য আসছেন? আপনি আজকে আসেন, আপনি আসতেছেন ম্যাথ এবং ইংলিশের কারণে, তাই না? তাহলে আইরনিটা দেখেন, ছোটবেলা থেকে তার টিচারের কাছ থেকে পড়ে পড়ে লাভটা হলো কি? আসলে আমরা ওই সময় হচ্ছে ম্যাথ শিখি নাই, আমরা শিখেছি দ্য প্রসেস, দ্য স্টেপস। পরীক্ষার হলে যদি কোনো ম্যাথ না পারতাম, তাহলে আমি বলে দিলাম, মানে দেখা যাচ্ছে যে একটা অঙ্ক করতে করতে যে অ্যান্সার হয়েছে এক, অ্যান্সার হচ্ছে, আরে না, এটার অ্যান্সার তো 1 না, এটার অ্যান্সার 0। উত্তর মুখস্থ ছিল, প্রয়োজন বোধে উত্তর মিলাইবার জন্য 1 মাইনাস করে দিয়ে উত্তর মিলাই দিয়ে আসছেন। এমন হয়েছে কিনা? একটু রেসপন্স করেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এরকম হয়। এইরকমই। সো দ্যাটস দ্য থিং। এখন ব্যাপার হচ্ছে আমার ম্যাথ এবং ইংলিশে, সো যখন আপনি পড়াশোনা শুরু করেন, আপনার মাথায় একটা জিনিস টার্গেট সেট করা থাকে, যে এই ম্যাথ যে কোশ্চেন গুলো আসে, 20টা ম্যাথের কোশ্চেন আমাকে সলভ করতে হবে কয় মিনিটে? সর্বোচ্চ 20 মিনিটে। এই জিনিস কিন্তু আপনার 1 ঘন্টা পরীক্ষা। কিন্তু আপনি যখন এখন ম্যাথ নিয়ে বসবেন, একটা ম্যাথ নিয়ে বসার সাথে সাথে একটা ম্যাথ আপনি 5 থেকে 10 মিনিটেও সলভ করতে পারেন না, হয় কি না এরকম? একটু রেসপন্স করেন। এরকম হয়। তখন কিন্তু আপনার ভিতরে একটা জিনিস কাজ করে, আরে 5 থেকে 10 মিনিটে কেমনে, আমি তো পারবো না এই 5 মিনিটে। আপনার ভিতরে হতাশা চলে আসে, যে এই বোধহয় ম্যাথ আমি পারি না, আমার পক্ষে এই 5-10 মিনিটে তো এরকম এত সময় তো পাবো না আমার ম্যাথ। আপনি তখন হচ্ছে হতাশা চলে আসে, এবং দেখেন আপনার পড়াটা আগায় না। আপনার পড়াটা 10টা ম্যাথ করবেন, কিন্তু 10টা ম্যাথ আপনি করতে 2 ঘন্টা চলে যায়, 1 ঘন্টা চলে যায়, আপনার পড়াটা আগায় না। বাট আপনি যদি এই ম্যাথটা না পড়ে, ইফ ইউ গো ফর বাংলা পড়া যদি শুরু করেন, বা আপনি যদি জিকে পড়া শুরু করেন, তখন কি দেখবেন? তখন কি এই ঝামেলা হয়? তখন মনে করেন আদি কবি, মানে মনে করেন বাংলা সাহিত্যের ইতিহাস বা কবিদের নাম, বিভিন্ন কবিদের ছদ্মনাম পড়া শুরু করলেন, তখন কি এই রকম একটা ম্যাথের জন্য যেমন 10 মিনিট 20 মিনিট করে সময় লাগতেছে,
তো বাংলা বা এই জিকের ক্ষেত্রে এই যে সর্বশ্রেষ্ঠ লম্ব সবচেয়ে দীর্ঘ বড় এরকম যদি পড়া শুরু করেন, তখন কি পড়াটা ওই ম্যাথের মতো স্ট্যাগন্যান্ট হয়ে থাকে না একটু আগায়? একটু আগায়। একটু আগায়। যখন পড়াটা আগায় তখন কিন্তু আপনি কমফোর্টেবল ফিল করা শুরু করেন। জাস্ট অ্যাটলিস্ট জাস্ট আপনি এইভাবে হিসাব করেন যে ম্যাথ যে থাকা এবং নানান এবং না থাকার মাঝখানে কেমন কোন রকম একরকম হইয়া পড়িয়াছি। এমন সময় এই অদ্ভুত পৃথিবীর নাইমুল ইসলাম নাইম তো অদ্ভুত ভাবে পড়াশোনা করছে। অদ্ভুত এইভাবে পড়াশোনা করেন নাকি গ্রাজুয়েশনের পরে? মুখস্থ। ভাই ভাই এইসব পড়াশোনা বন্ধ করেন। নট লাইক দ্যাট। আচ্ছা, এই হচ্ছে যে আমাদের এই এমসিকিউ কোশ্চেন্স, ম্যাথ থেকে 20 মার্কের, ইংলিশ। সো যখন আপনি যখন প্রস্তুতি নেন, আপনি তখন প্রস্তুতি নেন এইটা দেখেন এমসিকিউটা আগে হোক, এমসিকিউ পাস করলে রিটেন। সো আপনি দেন রিটেন নিয়ে চিন্তা করেন। সো ফার্স্ট অফ অল আপনি যখন দেখেন যে ওকে বাংলা আসতেছে 25 মার্কের, তাহলে আমার তো পড়া গেছে 25 মার্ক, এটা এই 50 মার্ক, কিন্তু আপনার 50 না 55 মার্ক। আপনার এই 55 মার্কস আপনি দেখতেছেন আপনার পড়াটা খুব দ্রুত আগাচ্ছে, তখন কিন্তু আপনি এইভাবে প্রিপারেশন নেওয়া শুরু করেন। বাট ম্যাথ আর ইংলিশের ক্ষেত্রে এটাও চেষ্টা করেন, কোচিং এ যান, বিভিন্ন জায়গায় চেষ্টা করেন, এইখানে মনে করেন 50%, মানে 20-45-এর ভিতরে 20 মার্ক পাওয়ার মতো হন, আর এইদিকে 55-এর ভিতরে দেখা যায় যে 35-40 মার্ক পাওয়ার মতো হয়ে যান। সো আপনি যদি প্রিলিমিনারিতে আপনি যদি 60 পান, 60 কাট মার্কস পান, তাহলে কিন্তু আপনি রিটেনের জন্য কোয়ালিফাই করেন। আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট আমরা পাচ্ছি যারা প্রিলিতে কোয়ালিফাই করছে। যখন আপনি পাশ করলেন প্রিলি পাস করার পরে তখন হচ্ছে রিটেন পার্ট থেকে কোশ্চেন আসে, হচ্ছে রিটেন ইংলিশ এবং বাংলা রিটেন থেকে 140 মার্কস, তারপরে হচ্ছে ম্যাথে থাকে 30 মার্কস এবং জিকে তে থাকে 30 মার্কস। তখন যে আপনার ভালো করার জায়গাটা কোথায়? আপনাকে ভালো করতে হবে কি ম্যাথ এবং ইংলিশে না? সো এই যে জায়গাটাতে আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট প্রিলি পাস করতেছে, কিন্তু রিটেনের সমস্যা হয়েছে, রিটেনে মার্কস পাই না, রিটেন পারি না, রিটেন ম্যাথ লাগবে, ইংলিশ পারে। আমরা যেটা যখন স্টুডেন্টদেরকে বলি যে আপনি তাহলে পুরো যে ফুল কোর্সটা করেন, স্টুডেন্ট বলে না 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 আমার অত কিছু দরকার না, আমি প্রিলি পাস করি প্রিলি। আসলে তো তার সমস্যাটা কোথায়? সে ফোকাস করছে হচ্ছে বাংলা আইসিটি জিকে পাস করে, ফোকাস করে সে পাস করছে, আর ম্যাথ ইংলিশ মোটামুটি করে আসছে। কিন্তু যখন সে রিটেনে, আপনার আলটিমেট টার্গেট কি প্রিলি পাস করে না টু গেট দ্য এক্সাম জব? আপনার আলটিমেট টার্গেট হচ্ছে জব পাওয়া। সেটার জন্য আপনার যদি কোনো লাইন না পড়তে তাতেও আপনি রাজি, আমি যেটা বলছি। তো রিটেনে এবং রিটেনটাই মূলত হচ্ছে গিয়ে জবটাকে এনশিওর করে, ভাইভাতে ওইভাবে ফেল করায় না। তাহলে রিটেনে ভালো করতে হলে, আপনার রিটেন ইংলিশ রিটেনে ভালো করতে হলে আপনার দরকার ভোকাবুলারি, আপনার দরকার গ্রামার। ম্যাথ, প্রিলিমিনারির ম্যাথ এবং রিটেন ম্যাথের ভিতরে কোনো পার্থক্য নাই। প্রিলিটা হচ্ছে জাস্ট রিটেন অ্যাপ্রোচ বলে কোনো অ্যাপ্রোচ নাই, এনি লজিক্যাল অ্যাপ্রোচ জাস্ট সাদায় গোছায় লিখে দেওয়াটা। সেটা পরীক্ষার হলে যাওয়ার আগে আমারও মাথায় চিন্তা হইতো, আমাদের সময় এরকম রিটেনের, আপনারা যেমন রিটেনের হাজার হাজার বই আছে মার্কেটে, এই রিটেন অ্যাপ্রোচ ছাড়া হবে না, এই ধরনের ভাই রিটেন অ্যাপ্রোচ বলে কোনো অ্যাপ্রোচ নাই, সব ভাওতাবাজি। আমাদের কোচিং, আমাদের যারা বই রাইটার, বুক রাইটার, তাদের আর কি ব্যবসার উদ্দেশ্য, আর কিছু না। There is nothing like written approach. Any logical approach is acceptable যদি আপনি বুঝাই দিতে পারেন। পরীক্ষার হলে আমরা যখন ঢুকছি কি লিখবো 10 মার্ক একটা অঙ্কে, অ্যান্সার তো পারি, মুখে মুখে করে দিতে পারছি, কিন্তু হচ্ছে মানে 10 মার্ক তো হালাল করা লাগবে। হালাল করার জন্য যে জিনিসগুলো এক্সপ্লেন করা দরকার মনে করেছি, আমি ওই জিনিসগুলো এক্সপ্লেন করে দিয়ে আসছি। উই গট ফুল মার্কস। একজন করেছে আর একজন করেছে, খাতা দেখেছি দুইজনেই ডিফারেন্ট আর কি লেখা, কিন্তু উই গট ফুল মার্কস, কারণ আমরা যেটা করেছি সেটা বুঝিয়ে দিয়ে আসছি যে এইভাবে। সো আপনি যে ক্যালকুলেশনটা করবেন এটা যদি একটু এক্সপ্লেইন করে দিয়ে আসতে পারেন, দ্যাট ইজ ফেয়ার এনাফ। এখন মেইন সমস্যা কি, ওই স্টুডেন্টরা আপনারা ম্যাথ এবং ইংলিশটাকে একটু সাইড করে দিয়ে ম্যাথ এবং অন্যান্য জায়গাগুলোকে, মানে ওই জায়গাগুলোতে যারা ফোকাস করতেছে তারা চরম ভুল করতেছে। তারা মনে করতেছে তাদের প্রস্তুতি হচ্ছে, কিন্তু তারা আলটিমেটলি চাকরির জন্য প্রিপেয়ার্ড হচ্ছে না। তারা হয়তো চাকরি পায় নিচের লেভেলের যেসবগুলো এমসিকিউ তে ডিফাইন করা যে চাকরিগুলো, সেইগুলোতে হয়তো পাইতে পারে, কিন্তু নট একটা 9 গ্রেড জব, নট এমটিইউ, নট বাংলাদেশ ব্যাংক এডি।
আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। সো আপনি দেখেন এইখানে ম্যাথ এবং ইংলিশ থেকে আসতেছে 170 মার্ক, 200 মার্কের ভিতরে, আর ওদিকে আসে 45 মার্ক, প্রায় 215 মার্ক, টোটাল 300 মার্কসের ভিতরে প্রিপারেশনের, টোটাল প্রিপারেশনের 300 মার্কস, টোটাল প্রিপারেশনের 300 মার্কস, 300 মার্কসের ভিতরে আমার 300 মার্কের ভিতরে আমার আসতেছে কত? 215 মার্কস আছে ম্যাথ এবং ইংলিশ ভিতর থেকে। কাটাকাটি করলে আসে 72 সামথিং, 72% না 71 পয়েন্ট সামথিং, 72%। 72% আপনার পরীক্ষা 72% মার্কস আছে ম্যাথ আর ইংলিশ থেকে। তার মানে আপনার প্রিপারেশন 75% টাইম কোন টপিকের ফোকাস করা উচিত? ম্যাথ ইংলিশ। ম্যাথ ইংলিশ। আপনারা কি এইভাবে কাউন্ট করেছেন কখনো? আমার কথা কি বুঝতে পারছেন? না স্যার, ইউ এভাবে ইউ কাউন্ট ট্রাই করি টু বি ক্যালকুলেটিভ। আপনি ক্যালকুলেটিভ হওয়ার চেষ্টা করেন, আপনি ক্যালকুলেশন করেন, আপনি ম্যাথমেটিক্সে ক্যালকুলেশন করেন, তাইলে তো আপনি একদম ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যায়। আপনার এক জায়গা থেকে আসতেছে 70% নাম্বার, আপনি সেখানে যদি 50% প্রিপারেশন নেন হবে? না স্যার। আপনি কিন্তু তার জুলুম করতেছেন। ওর যে প্রাপ্যটা ম্যাথ এবং ইংলিশের প্রিপারেশন, ওর যে প্রাপ্যতার জায়গা থেকে ওরা ঠকাচ্ছেন না? জি স্যার। বলেন। ওর যে প্রাপ্য, ওর 70% কোশ্চেন দিচ্ছে, 75% কোশ্চেন দিচ্ছে আপনাকে, আপনি ওরে হচ্ছে রেখে দিচ্ছেন হচ্ছে যে 50%-এর জায়গায়। হবে? 25% গ্যাপ ক্রিয়েট করছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? রাইটিংসটাকে, রাইটিংসটা 140 মার্কস আসে, তাহলে রাইটিংসটাকেও রেগুলার রাইটিংস লিখতে হবে। ব্যাংক জবের প্রিপারেশন শুধু এরকম না, প্রিলির প্রিপারেশন রিটেন না, প্রিলি রিটেন ভাইবা একসাথে প্রস্তুতি নিতে হবে। আপনার এরিয়া তাহলে ফোকাস কোথায় বুঝতে পারছেন? You just focus on maths and English. ওকে? এবং রাইটিং যখন লিখবেন, রাইটিং এর ক্ষেত্রে কি রাইটিং এর ক্ষেত্রে আপনারা কি করেন? রাইটিং দেখেন বিভিন্ন ট্রান্সলেশনের বই, তারপরে বিভিন্ন রাইটিং এর বই কিনে তারা আপনারা হচ্ছে হ্যাপি থাকেন যে রাইটিং এর জন্য, ফোকাস রাইটিং এর জন্য কোন বই পড়বো। ভাই ট্রাস্ট মি, ফোকাস রাইটিং এর বই পড়ে যারা নিজেরা প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা চাকরি পাবেন না। ফোকাস রাইটিং এ ভালো করার উপায় হচ্ছে গিয়ে নিজে লেখা, লেখার পরে ঠিক এইভাবে করে আপনার যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো ধরায় দেওয়া, সেইগুলো নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। বাংলাদেশে অনেকেই রাইটিং এর কোর্স করাচ্ছেন, আমি দেখি অনেকে রাইটিং 1000-2000 স্টুডেন্ট ভর্তি হয়। কি দেখে ভর্তি হয়, কি কারণে ভর্তি হয় আমি জানি না। তো সেখানে দেখা যায় যে নোটস দেয়, শিট দেয়, সেই শিট পেয়ে স্টুডেন্ট খুশি। ভাই আপনার যদি রাইটিং এ ডেভেলপ করতে হয়, আপনি যদি মুখস্থ করে আসেন সেটাতে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। আপনার ভালো করার জায়গাটা হবে না, ওইটা না। ঠিক আছে? আপনার ভালো করতে হলে নিজেকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের জায়গাটা যদি কোনো ভুল থাকে দেখায় দেওয়া। যেটা বলেছিলাম, উই আর নট দ্য টিচার্স, উই আর দ্য কোচ। এখন ওই যে হাতুড়ি সিং এ যদি নিজে বল করে, নিজে ব্যাট করে, তাতে সাকিব আল হাসান, লিটন দাস এদের কোনো লাভ আছে? একটু বলবেন। তাহলে না স্যার। লাভ না। না স্যার। তাহলে ভালো করতে হলে কি করতে হবে? ভালো করতে হলে তাকে কি করতে হবে? তাহলে এই আপনারা তাহলে কি করতে হবে? তাদেরকে প্র্যাকটিস হবে, ওই প্লেয়ারদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনারা কেন এখন পর্যন্ত ডিপেন্ড করেন টিচার ম্যাথ করাই দিবে, টিচার ইংলিশ করাই দিবে, আপনারা তার উপর ডিপেন্ড করেন যে স্যার, সেই স্যার অসাধারণ স্যার। আমি তো মাঝে মধ্যে শুনি অসাধারণ স্যার, যখন ফিডব্যাক নেই, ওই স্যারটা করাচ্ছে বিভিন্ন কোচিং এ কি অবস্থা, অসাধারণ স্যার, স্যার প্রত্যেকটা জিনিস হাতে ধরায় ধরায় করায় দেয়, সাথে সাথে একটা বাঁশ আর একটা হারিকেনও ধরায় দেয়। আসল কাজ কি? এইগুলো করে লাভ হবে না, নিজে প্র্যাকটিস করতে হবে। যদি কোনো ভুল থাকে টিচাররা সেখানে আপনাকে করবে। যদি ভুল থাকে সেই জায়গায় যে উই জাস্ট মেক ইউ কারেক্ট, যে আপনি কোনো ভুল করলে না এইভাবে করছেন, রাইটিংটা এইভাবে লেখা যাবে না, এইটা ভুল আপনার,
আপনাকে কারেকশন করে দেওয়া। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। সো স্যার না জি জি বলেন। স্যার এই যে অনলাইনে যদি অ্যাডমিট হয় তাহলে এগুলা মানে আপনারা এই যে আমাদের এগুলা চেক করবেন কিভাবে, যে হোমওয়ার্ক আচ্ছা গুলা সেটা নিয়ে আমি বলবো। সো আমি বলবো, সো আপনাদের কাজ কি, ইউ হ্যাভ টু মেক দ্য ইউ মাস্ট প্রিপেয়ার হ্যান্ড নোট খাতা। প্রত্যেকের হ্যান্ড নোট খাতা থাকতে হবে, 4টা হ্যান্ড নোট খাতা মাস্ট দরকার। সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের জন্য একটা, ইংলিশ রাইটিং এর জন্য একটা, ম্যাথের জন্য একটা, ভোকাবুলারির জন্য একটা। 4টা হ্যান্ড নোট খাতা অবশ্যই থাকবে। কিছুদিন আগে না, বেশ অনেকদিন আগে, মানে এই যে যে ছেলেটা বিসিএস পররাষ্ট্রে ফার্স্ট হলো 41 না 42 বোধ হয়, বিসিএস পররাষ্ট্রে ফার্স্ট হলো বা কিসে যেন ফার্স্ট হয়েছে, সেই স্টুডেন্ট একটা গ্রুপে বলছে যে আমি আমার যে হ্যান্ড নোট আছে সেই হ্যান্ড নোটটা আমার এই ব্যাচে যারা ভর্তি হবে সবাইকে এই হ্যান্ড নোটের খাতাগুলো দিব, 1500 টাকা করে পিডিএফ সবাইকে দিয়ে দেওয়া হবে। ঘুমায় 2-3 দিনের ভিতরে প্রায় 1600 থেকে 1700 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তার ব্যাচে। ভালো করে খেয়াল করেন, 1600 থেকে 1700 স্টুডেন্ট ভর্তি হয়েছে, কারণ তার হ্যান্ড নোট খাতায়। আই ওয়াজ অ্যাস্টোনিশ যে এই 1600-1700 একটাও, নট এ সিঙ্গেল অন বিসিএস ক্যাডার হবে। ওই ছেলেটা বিসিএস পররাষ্ট্রে ফার্স্ট হয়েছে বা বিসিএস ক্যাডার হয়েছে বিকজ হি মেড হিজ হ্যান্ড নোটস। আর এই যে 1600-1700 এরা এইরকমই বিভিন্ন ব্যাচে থেকে যাবে, যখন কারণ এরা অন্যের হ্যান্ড নোট ফলো করার চেষ্টা করছে। আমার কথাটা কি বুঝছেন? এটা ভার্সিটির এক্সাম না যে বড় ভাইয়ের হ্যান্ড নোট করে যা পড়ছি ওর ভিতরে কোশ্চেন আসবে তো লিখে দিয়ে আসবো। এটা কিন্তু ভার্সিটি না, পাশ করার ব্যাপার না, এটা কম্পিটিশনের ব্যাপার। ঠিক আছে? সো যেটা করতে হবে আপনাদেরকে নিজেদেরকে এইরকম করে হ্যান্ড নোট খাতা তৈরি করতে হবে। ক্লিয়ার? জি স্যার। সো আপনারা হ্যান্ড নোট খাতা করবেন যদি এর পরে 4টার পরে ম্যাথ, ইংলিশ গ্রামার, ফোকাস রাইটিং, ভোকাবুলারি, এই 4টার পরে যদি আপনার মন আরো দরকার ইচ্ছা হয় তাহলে আপনি রিসেন্ট অ্যাফেয়ার্স বা যেটাকে বলা হচ্ছে যে রিসেন্ট অ্যাফেয়ার্স না, আর জেনারেল নলেজের উপরে আপনি হ্যান্ড নোট খাতা তৈরি করতে পারেন যদি আর কি নিজেকে। সো দ্যাটস দ্য থিং। সো ফার্স্ট অফ অল এখন হচ্ছে যে লেটস টক অ্যাবাউট আস, মানে আমরা আসলে কিভাবে প্রিপারেশন নেব। আমাদের কোর্স আউটলাইন আপনাদের কাছে, আপনাদের এই যে আমাদের শেয়ার করা আছে, দিস ইজ আওয়ার কোর্স আউটলাইন। আমাদের কোর্স আউটলাইনটা হচ্ছে এরকম, যেখানে আমরা চেষ্টা করব হচ্ছে যে আপনাদেরকে যে যা আসে, যে কি কি আসে, গ্রামারের উপরে ক্লাস নিব, প্রত্যেকটা জিনিসের উপর ক্লাস নেবো। আমাদের ক্লাস সংখ্যা 70 মতো, অ্যারাউন্ড 70 মতো ক্লাস হবে। মানে অ্যারাউন্ড টোটাল 70 মতো ক্লাস হবে, এবং প্রিলিমিনারি মক থাকবে, ক্লাসের ভিতরে আমাদের এক্সাম থাকবে, রিভিউ টেস্ট থাকবে। এগুলো আমাদের ওই এছাড়াও আপনাদের প্রচুর প্র্যাকটিস টেস্ট থাকবে, প্রচুর প্র্যাকটিস টেস্ট থাকবে। আপনারা এইগুলো আপনারা করতে পারেন। আমাদের অনলাইন এবং পান্থপথ ব্রাঞ্চ এই দুইটা ভাবে করতে হবে। আমাদের মূলত যে জিনিসগুলো হয়, আমাদের মূলত পড়াশোনাটা কিভাবে হয় সেটা হচ্ছে যে বলি, আপনি একজন বলছিলেন যে আচ্ছা রাইটিংসটা কিভাবে হবে। আমাদের মূলত কার্যক্রম চলে হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ম্যাক্সিমাম কার্যক্রমগুলো চলে। আমি দেখাচ্ছি ওয়েবসাইটে আমাদের এটার পাশাপাশি আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে। টেলিগ্রাম গ্রুপে এই যে দেখেন আমাদের রুটিন শেয়ার করা, স্টুডেন্টদের রুটিন শেয়ার করে দেই, স্টুডেন্টের সাথে কমিউনিকেশন এই টেলিগ্রাম গ্রুপেই আসলে স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন। আজকে যে ক্লাস লিঙ্কটা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে বা শেয়ার করা হয়েছে সেটা কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। এছাড়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, দেখেন রাইটিং ফিডব্যাক গ্রুপ। এই দেখেন রাইটিং ফিডব্যাক ব্যাচে আপনারা যদি একটু দেখেন, স্টুডেন্টরা এইভাবে রাইটিং শেয়ার করে বিভিন্ন ইস্যু নিয়ে। এই যে মৌটুসি একটা রাইটিং শেয়ার করেছে, বাংলাদেশ এ ডেল্টা আইল্যান্ড। সো এই যে আমাদের স্টুডেন্ট গুলো এইভাবে রাইটিং গুলো শেয়ার করে। এই রাইটিং গুলো আমরা কি করি, আমরা হচ্ছে যে এই ফিডব্যাক গুলোতে আমরা তখন হচ্ছে যে এই ফিডব্যাক গুলো নিয়ে থাকি আর কি, রাইটিং এর ফিডব্যাক গুলো আর কি স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা এই রাইটিং এর ফিডব্যাক গুলো তখন ক্লাসের ভিতরে পড়ে এক একটা স্টুডেন্টের প্রবলেম গুলো শেয়ার করে দিই, যে আপনার প্রবলেম এইটা হচ্ছে, আপনার আইডিয়া জেনারেশনের প্রবলেম, আপনার এই ধরনের প্রবলেম, এই জিনিসগুলো আমরা জানাই দিই। আপনারা কি কথা বুঝতে পেরেছেন? জি স্যার। সো ওইটা আমরা ক্লাসের ভিতরে, ক্লাসে আপনার প্রবলেম গুলো শেয়ার করে দিই। ঠিক আছে? সো ওভারঅল আমরা যে প্রিপারেশন বা যে গাইডলাইন আমরা হচ্ছে ইন শর্ট, আমি ইন শর্টে আলোচনা করেছি। আরো
আরো বেশ কিছু জিনিস আলোচনা হবে আমাদের, আমরা আরো বেশ কিছু জিনিস আলোচনা করব নেক্সট উইকে। টোটাল জিনিসটা কাভার করার ক্ষেত্রে খুব মানে 2 ঘন্টার যদি আমরা প্রিপারেশন নিতে থাকি, মানে 2 ঘন্টার যদি ডিসকাশন করি তাহলে এটা অনেক বড় ডিসকাশন হয়ে যাবে। লেখাপড়ার ক্ষেত্রে আরো বেশ কিছু স্টেপ আছে, মানে আপনার প্রিপারেশনের ক্ষেত্রে আরো বেশি কিছু গুরুত্বপূর্ণ আছে। কিভাবে পড়বেন, কোন বই থেকে পড়বেন, তারপরে হচ্ছে যে কতক্ষণ পড়বেন, কি কি টপিক কিভাবে কি পড়বেন, সেটা নিয়েও আমরা হয়তো নেক্সট উইকে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা শেয়ার করব যে কতক্ষণ পড়তে হবে, কি কি টপিক রেগুলার পড়বে, সেই জিনিসগুলো নিয়ে আমরা শেয়ার করব। সো স্যার আপনারা পিলিতে ক্লাস কয়টা নিবেন আর রিটেনে ক্লাস কয়টা নিবেন? আমরা একটু ইসে আসি। আমাদের কোর্স আমাদের লেকচার শিট আছে 62টা, 62 লেকচার হওয়া মানে 62 ক্লাস হবে, এটা মাস্ট। যদি কোনো লেকচারের ক্ষেত্রে স্যারের একাধিক লেকচার দরকার হয় সেটা হবে। এর পাশাপাশি আমাদের এই যে রাইটিং ফিডব্যাকের ক্লাস, এটা এক্সট্রা ক্লাস। রাইটিং ফিডব্যাকের ক্লাস সেটা হচ্ছে এক্সট্রা ক্লাস। স্যাররা আমি আলাদাভাবে ওই রাইটিং ফিডব্যাকের ক্লাস নিই, ওই ক্লাসটা হবে। সো আপনি আমরা যেটা হচ্ছে যে আমাদের লেকচার শিট অনুযায়ী আছে 70 ক্লাস পাওয়ার কথা, বাট এটা 100 ক্রস করে, 100 ক্রস করে। কিন্তু আমার ম্যানুয়াল অনুযায়ী, আমার লেকচার শিট লেকচার ম্যাটেরিয়াল অনুযায়ী আমাদের কোর্স ডিজাইনে 70 ক্লাস পাবেন, এটা বলা হয়। বাট আমরা শুধুমাত্র এটা না, আমরা এই জিনিসগুলো নিয়ে আপনাদের আর কি আপনাদের বোঝানোর চেষ্টা, দেখানোর চেষ্টা করছি যে আমরা যদি আমাদের জায়গাগুলো দেখি। So you see, this is আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে আপনি লগ ইন করে যখন কোর্সে ভর্তি হবেন, এনরোল করবেন, মাই কোর্সে যে আপনি সব এগুলো দেখতে পাবেন। মাই কোর্সে গেলে এই যে এখানে কোর্স কন্টেন্ট আছে, যে কোর্স কন্টেন্ট, এই যে এখানে যখন জয়েন করবেন, জয়েন করার সাথে সাথে এই যে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, এই যে লিংকে গেলেই সে জয়েন করে যাবে। যদি সে কোর্স আউটলাইন দেখতে চায়, এখানে কোর্স আউটলাইন আপলোড করা আছে। দেখেন আমরা একটা ক্লাস নেই, ভোকাবুলারির ক্লাস নেই আমরা, এটা হচ্ছে ক্লাসের বাইরে। প্রতিদিন না, সপ্তাহে, গত সপ্তাহে শুক্রবার নিয়েছিলাম, এখন পর্যন্ত নেই, আবার নিব। আমরা ভোকাবুলারির ক্লাস নেই ভোর সকাল 6টায়, আমাদের স্টুডেন্টদের জন্য সকাল 6টায় ভোকাবুলারি ক্লাস নেই। এটা কেন? অনেকে ওইটার আবার রেকর্ড দেওয়া হয় না, কারণ কি, স্টুডেন্টরা যেন সকালে উঠে সকালের পড়াটা খুব ইফেক্টিভ পড়া। সো স্টুডেন্ট যেন সকালে উঠে পড়াশোনা করে, আমরা 6টা থেকে 7টা পর্যন্ত একটা ক্লাস নেই, 1 ঘন্টার একটা ক্লাস নেই। বাট এতে কি হয়, সবার সকালে ওঠার একটা অভ্যাস হচ্ছে। পাশাপাশি আমরা ভোকাবুলারি ক্লাস হয়, দেখেন ভোকাবুলারির ক্ষেত্রে অ্যানালজির ওয়ার্কবুক দিয়েছি, একটা বইয়ের পিডিএফ দিয়েছি, এই বইটা পড়াই মূলত। এবার হাই ফ্রিকোয়েন্সি লিস্ট সবাই বলে, সেই হাই ফ্রিকোয়েন্সি লিস্ট গুলো দিয়ে দেওয়া হয়েছে। এবং ভোকাবুলারি ক্লাসটা যেহেতু ভিডিও দেয় না, সেটা ইংলিশ গ্রামারে, আমাদের ইংলিশটা এখানে লাইভ লেকচার ভিডিও একদম দেখেন, টপিক ওয়াইজ লাইভ লেকচার ভিডিও গুলো, যে ক্লাসগুলো হচ্ছে, এই যে আপনাদের যে ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে যে 24 ঘন্টার ভিতরে ওয়েবসাইটে আপলোড করে হয়ে যায়। তো এইগুলো হচ্ছে যে আমরা নিয়ে নিই ওয়েবসাইটের পরে এই জায়গা থাকে লেকচার শিট যেহেতু আমরা হার্ড কপি প্রোভাইড করছি আমাদের স্টুডেন্টদের, এই কারণে সফট কপি আপলোড করা হয়নি, নাহলে আমরা এখানে আপলোড করে দিই যদি হচ্ছে থাকে। তারপর হচ্ছে যে এই দেখেন কোশ্চেন ব্যাংক, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং প্র্যাকটিসের জন্য কতগুলো কোশ্চেন আছে দেখেন, কয়টা কোশ্চেন আছে দেখেন, টোটাল মার্কস 20টা করে কোশ্চেন আছে। টোটাল কতগুলো কোশ্চেন আছে, আপনি এরকম করে আপনি কত পরীক্ষা দিতে ইচ্ছা মতো পরীক্ষা আপনি দিতে পারবেন। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? তো আমরা এরকম প্রত্যেকটা সব সাবজেক্টের, আমরা ইংলিশ কমপ্লিট করেছি, ম্যাথেরও এইভাবে আসবে, কোশ্চেন ব্যাংক আসবে, ক্লাস টেস্ট থাকবে, প্রত্যেকটা জিনিসের, বাংলা, ব্যাকরণ, আইসিটি সবগুলো রয়েছে। এইভাবে করে আমরা একটা কোশ্চেন ব্যাংক দিব। তাহলে মানে আমরা যে দেখাচ্ছি যে কোশ্চেন গুলো, আমাদের কোর্স আউটলাইনে যে কোশ্চেন ব্যাংক দেখাচ্ছি, যে আপনারা কি বলা চলে, এতগুলো পাবেন বা এতগুলো করবেন, যেটা বলছে যে পরীক্ষা থাকবে, এর বাইরেও আপনি প্র্যাকটিস করার জন্য প্রচুর পরীক্ষা পাবেন। ইংলিশে 30টা পরীক্ষা আছে 20 মার্ক করে। তো এই ধরনের পরীক্ষাগুলো আপনারা দিতে পারবেন। এর পাশাপাশি রাইটিং ফিডব্যাক আছে, আমরা একটা ডাউট সলভিং এর ক্লাস রাখছি। ডাউট সলভিং বলতে যে আপনি যদি প্রিভিয়াস ইয়ারের উপর যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনের যদি সমস্যা থাকে, সেইগুলো আপনারা দেখতে পাবেন। আবার আমাদের সাপোর্ট গুলো কেমন আসে, সেই সাপোর্ট গুলো আপনাদের দেখাইতে পারবো কিনা।
এই দেখেন আমাদের এই যে আইসিটি আইকিউ লেকচার শিটে একটা স্টুডেন্ট প্রবলেম শেয়ার করেছে, যে একটা প্রবলেম শেয়ার করেছে কিভাবে, যে এই আমি অ্যানালিটিক্যাল যেহেতু আমি নেই, বলছে এইটা কেন হবে, কি কারণে হবে, সে ব্যাখ্যাটা বুঝতে পারছে না। সো হাউ ডু ডি সলভ, আমরা সেটা সলভ করে দিয়েছি কিভাবে, সেটা সলভ করে দিয়েছি, একটা ভিডিও শেয়ার করেছি এখানে। ওই গেল সিলেক্ট ভিডিওটা, এই যে এই দেখেন স্টুডেন্টকে একটা ভিডিও করে শর্টকাটে একটা ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা দাঁড়ান একটু দেখি। হয়ে গেল। আপনারা তো ভিডিওর সাউন্ড শুনতে পাচ্ছেন না, বা ভিডিওর সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা? না স্যার, হ্যাঁ? সাউন্ড শোনা যায় না। আচ্ছা আমার এখানে সাউন্ডের সমস্যা, বুঝছেন? সো শোনা এই যে যাচ্ছে। এইভাবে ভিডিও করে স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যে আপনি দেখেন এটা এটা সলিউশন, এবং স্টুডেন্ট আর হ্যাপি। দিস ইজ হাউ আমরা আস্তে আস্তে আমাদের আমাদের পুরোটাকে, আগে একটু একটু ঝামেলা ছিল, বাট এখন হচ্ছে যে আমরা মোটামুটি ভাবে আমাদের টোটাল কোর্সটাকে এইভাবে সাজাচ্ছি। এবং আপনি ওয়েবসাইট এবং আমাদের গ্রুপের মাধ্যমে টোটাল এই ফুল কম্বাইন্ড একটা সাপোর্ট, যেটা যেটা আপনার দরকার, সেই জিনিসগুলো কিন্তু আপনি অনায়াসে পাবেন আমাদের এখানে, যে যত ধরনের কোর্সেস, এবং পুরো কোর্সটা আপনি ওয়েবসাইটে। স্যার লেকচারের হার্ড কপি কিভাবে নিব? আমরা কুরিয়ার করে দিব, আমরা আমাদের স্টুডেন্টদেরকে কুরিয়ার করে দিব। তা স্যার রিটেন, এই যে 62 ক্লাসের মধ্যে রিটেন ক্লাস হবে কতগুলো? 62 ক্লাসের ভিতরে রিটেন ক্লাস আছে হচ্ছে 10টা। রিটেন ক্লাস আছে 10টা, একটু বলি। 10টা রিটেন ক্লাস হচ্ছে লেকচার শিটের 10টা রিটেন ক্লাস। লেকচার শিটের বাইরে এই যে রাইটিং, প্রতি সপ্তাহে প্রতি মঙ্গলবার দিন আমি রাইটিং ফিডব্যাকের ক্লাস নেই। ঠিক আছে? সো রাইটিং ফিডব্যাকের এইটা কিন্তু ওই ক্লাসের ভিতরে ইনকর্পোরেট না। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনার জি স্যার। রাইটিং ফিডব্যাকের ক্লাসটা কিন্তু ওইখানে হয়নি। এই দেখেন আমাদের যখন যাবেন আপনার ওয়েবসাইটে লগ ইন করার আগে আপনারা কিন্তু এই জিনিসগুলো, যে কোর্সের ডেসক্রিপশন, ইনস্ট্রাক্টর, একজন ইনস্ট্রাক্টর সম্পর্কে জানতে চাচ্ছিলেন, এই যে আমি আছি, জেডি বাংলাদেশ ব্যাংক আবির, ম্যাথ ইনস্ট্রাক্টর, ওয়ান অফ দ্য বেস্ট টিচার। তৌহিদুল ইসলাম, ও হচ্ছে এএম ছিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পেট্রো বাংলা ছিল, এখন এডি বিআইডব্লিউটি এর। ঠিক আছে? তুহিন পারভেজ, সিনিয়র অফিসার, বাংলাদেশ কৃষি ব্যাংক। আকিব, বাংলাদেশ ব্যাংকের এডি। তাইসির, ডিডি বাংলাদেশ ব্যাংক। সুমন সেন, এডি বাংলাদেশ ব্যাংক। মাহবুব, সিনিয়র ইনস্ট্রাক্টর স্কোয়ার, সে বাংলার ক্লাস নিতে পারে। শুভদীপ, ডিডি বাংলাদেশ ব্যাংক। জাফির, অফিসার বাংলাদেশ ব্যাংক। সো দিজ আর আওয়ার হচ্ছে ইনস্ট্রাক্টর প্যানেল, যারা যারা আপনাদেরকে গাইড করবে। ঠিক আছে? যারা আপনাদেরকে জায়গা থেকে গাইড করবে। মনে করেন আমাদের হচ্ছে যে এই যে জায়গাটা, এই জায়গা থেকে তারা গাইড করবে। তাইসিন নেবে গ্রামারের ক্লাস, সুমন সেন রাইটিং এর ক্লাস, আমি নিব হচ্ছে যে রাইটিং ফিডব্যাকের ক্লাস। আমি অনেকগুলো ক্লাস নিব, ম্যাথের ক্লাস নিব একটা, ইংলিশের ক্লাস নিব 2-3টা, তারপর হচ্ছে যে অ্যানালিটিক্যাল ক্লাস নিব, রাইটিং ফিডব্যাকের ক্লাস নিব, এইভাবে। শুভদীপ নিবে জিওমেট্রি ক্লাস। তো আমরা আমাদের যারা আছে এই যে প্যানেলগুলো, সো যে প্যানেল সম্পর্কে জানতে চাচ্ছিলেন, আমি এতটুকু বলতে পারি, আমি একদম ওপেন বলছে, এত সমৃদ্ধ প্যানেল, দ্য প্যানেল উই আর প্রোভাইডিং, এত সমৃদ্ধ প্যানেল, মানে নট শুধু ডেজিগনেশন ইজ নট দ্য সমৃদ্ধ। এই যে আমাদের ম্যাক্সিমাম আবার টিচার হচ্ছে যে বাংলা আইবিএ, ইভেন আমিও আইবিএ থেকে পড়াশোনা করেছি, এমবিএ। সো অধিকাংশই আইবিএ থেকে এমবিএ করা। এই যে সমৃদ্ধ প্যানেল, আপনারা ক্লাস করলে বুঝতে পারবেন, আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক, আমার না, স্টুডেন্টরা বলে যে এইরকম কম্প্যাক্ট প্যানেল, হয়তো আমরা বলছি না আমরা সেরা টিচার, আমি বলছি না আমি সেরা টিচার, কিন্তু যখন এই কম্বিনেশনটা নিয়ে আসবেন, কম্বিনেশনের যে গাইডলাইনটা হবে, যে কম্প্যাক্ট প্যানেলটা হবে, দ্যাট ইজ বেস্ট ইন দ্য মার্কেট। আপনি আপনার এখন আপনার প্রিপারেশন দেখেন, এইগুলো তো আমরা এটা, এরপরে দেখেন রুটিনটা দেখেন, আমরা কিন্তু সপ্তাহে প্রতিদিন ক্লাস রাখছি। সপ্তাহে প্রতিদিন আসলে ক্লাস রাখছি কেন? আমাদের স্টুডেন্টদের জন্য,
প্রতিদিন ক্লাস রাখছি। আমরা যেটা চেষ্টা করি, অনেকেই দেখা যায় 100-200 ক্লাস নেওয়ার পর চিন্তা করে 100-200 ক্লাস যদি নিতে চায় একটা কোচিং, তো 150 ক্লাস মিনিমাম 6 থেকে 7 মাস লাগে। ট্রাস্ট মি, সেটা হচ্ছে যে জাস্ট 2 মাসের ভিতরে স্টুডেন্ট এই স্ক্রিনের সামনে বসার আগ্রহ হারায় ফেলে। 2 মাসের ভিতরে স্টুডেন্ট, এই যে আপনাদের স্ক্রিনে আমি দেখছিলাম 40-45 জন ছিল, সেটা এখন 37-এ নেমে আসছে। দেখেন অলরেডি স্ক্রিনের আগ্রহ আপনারা হারিয়ে ফেলেছেন। তো এই যে স্ক্রিনের আগ্রহটা থাকতে, মানে এই যে প্রিপারেশনের আগ্রহটা থাকতে থাকতে আমাদের শেষ করতে হবে। আমরা যেটা করি, স্টুডেন্টদেরকে মোটামুটি ভালো প্রেসারে রাখি, প্রেসারে রেখে তাদেরকে তারা আর কি কোর্স শেষ করে। এই কোর্স শেষ হওয়ার পরে, সবার ক্ষেত্রে বলি, এই কোর্স শেষ হওয়ার পরে আমরা আরেকটা কোর্সে স্টুডেন্টদেরকে অ্যাক্সেস দেই। সেটা হচ্ছে যে এক্সাম কোর্স, সেটা হচ্ছে রিভিশন কোর্স নাম দিয়েছি আমরা। এই যে ব্যাংক জব এক্সাম কোর্স, এখানে কি হয়, এখানে আমাদের স্যার সাউন্ড আছে না? টাকা দিতেছি কয়েল কিনে নিয়ে তো মরে গেলাম মশার কামড়ে। আপনারা শুনতে পাচ্ছেন না, রাইট? এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, মাঝখানে একটু ঝামেলা হয়েছিল। আচ্ছা, যাই হোক, আমার মোবাইল বন্ধ হয়ে গিয়েছে, আপনাদের কথা আমি শুনতে পাবো না এখন। আপনাদের বক্তব্যগুলো আপনারা লিখে দিন। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে যে আপনারা আপনাদের মতো করে আমরা যেটা করব, আমরা একটা রিভিশন প্রোগ্রাম রাখছি এই যে ব্যাংক জবের এক্সামের ক্ষেত্রে। আপনাদের কোর্স শেষ হওয়ার পরে আমরা এই সবাইকে রিভিশন প্রোগ্রামে ইনকর্পোরেট করে নিব, আমাদের সকল স্টুডেন্টকে। আপনি ওয়ান্স ইউ আর এ স্টুডেন্ট অফ ইএস স্কোয়ার, ইউ উইল বি দ্য ফ্যামিলি মেম্বার। আপনি ফ্যামিলি মেম্বার হবেন এবং আমরা ওই রিভিশন কোর্সে অ্যাক্সেস রাখবো। যে কোনো প্রবলেম হলে ইউ ক্যান শেয়ার উইথ আস। আপনাদের সাথে আমাদের অ্যাটাচমেন্টটা থাকবে সব সময়। কিন্তু আমরা আপনাকে বলবো না যে আপনি একবার ভর্তি হলে আজীবন আমাদের কাছে পড়তে পারবেন। আজীবন পড়তে পারবেন কোন জায়গায়? যে আজীবন ব্যাচে পড়তে পারবেন, আজীবন বা এর পরের ব্যাচে ফ্রি দিব না ভাই, ওইটা দিব না। তাহলে হবে কি, আপনাদেরকে প্রোক্রাস্টিনেট করে ফেলবো। আপনি আমাদের এক জায়গায় একবার ভর্তি হলে আপনার যত প্রবলেম আছে ইউ ক্যান শেয়ার উইথ আস, আমরা প্রবলেম গুলো দেখবো। বাট নট যে হচ্ছে কোচিংটা আবার করি, এই প্রোক্রাস্টিনেশনটা আমরা করব না। কারণ তাতে আপনাদেরই, যদি শোনেন যে যদি এই ধরনের করা হয়, অনেকে বলে না যে আপনি চাকরি যতদিন কোচিং করার দরকার করে যান আমার এখানে, না ভাই ওঠে না। তাহলে দেখা যাবে কি, আপনি কোনো কারণে একটা ক্লাস মিসে আছে, ঠিক আছে, তাহলে আবার নতুন করে শুরু করবো না। এই প্রোক্রাস্টিনেশন একবার যদি ধরে যায়, তাহলে আর কাল বললে কালে খায়, ওটা আর আসবে না। ঠিক আছে? যাই হোক, আমাদের যে কোর্সটা আছে, আমাদের কোর্সটায় ভর্তির বিষয়ে আপনারা এই 289-149 এইখানে, অথবা 013212242225 এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এখানেই আপনাদেরকে টোটালি গাইড করা হবে। আমাদের নর্মাল কোর্স ফি হচ্ছে 4000 টাকা। আপনারা এই যে কোর্সটাতে অনায়াসে আর কি, এই যে 37তম ব্যাচে ভর্তি চলছে, আপনারা এই 37তম ব্যাচে আপনারা আমাদের এখানে এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। ঠিক আছে? মোটামুটি ভাবে আমরা চেষ্টা করব বাংলাদেশ ব্যাংকের এডির আগে আপনাদের এবং যাদের কারো যদি কোনো ক্লাস নিয়ে যদি কনফিউশন থাকে যে না ক্লাসটা আমি আসলে কিভাবে দেখবো, ক্লাস কেমন হবে, আপনি এই যে কন্টেন্টে যাবেন, কন্টেন্টে যে আপনারা ক্লাস এই যে এই লিংকে যান, যে আপনারা এই যে ফ্রি ক্লাস দেখতে পারেন, ম্যাথের ক্লাস কেমন, ইংলিশের ক্লাস কেমন, ইউ উইল গেট এ গাইডলাইন। ডেফিনেটলি আপনি একটা প্রপার গাইডলাইন পাবেন, ইংলিশ বা ম্যাথস বা এই কেমন ভাবে পড়ানো হয়, কিভাবে পড়ানো হয়, এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন আপনার, এবং আপনার একটা ভালো একটা ইমপ্রেশন হবে আশা করি। ঠিক আছে? আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা অন্যান্যদের মতো 700-800 স্টুডেন্ট নিয়ে আমরা ব্যাচ করি না, আমরা 100 স্টুডেন্ট নিয়ে ব্যাচ করি। কোর্স ম্যাটেরিয়াল ফি না, কোর্স এবং কোর্স টোটাল কোর্স হচ্ছে 4000 টাকা ম্যাটেরিয়াল সহ। কোর্স ফি হচ্ছে 4000 টাকা ম্যাটেরিয়াল সহ। তারপরেও আপনারা হচ্ছে আপনাদের যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন, তাহলে আমরা এন্ড করব। আমরা নেক্সট শুক্রবারে
আর একটা পড়াশোনার ফুল গাইডলাইন দিব। গাইডলাইন আর কি নেক্সট শুক্রবার একটা গাইডলাইনের বিষয় আর একটা গাইডলাইন আছে। গাইডলাইন তো একটা না, সবকিছু নিয়ে একটা গাইডলাইন আছে আর কি। তো সেই গাইডলাইন নিয়ে আমরা হচ্ছে যে নেক্সট শুক্রবারে আমরা আপনাদের সাথে স্যার আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবো কিভাবে? টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছি। এনি কোশ্চেন? আচ্ছা, কোর্স ডিউ 4.5 মাসের ভিতর কোর্স শেষ করবো আমরা। সাড়ে 4 মাসের ভিতর শেষ করব। স্যার এর মধ্যে কি বিবি রিটেন মানে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে 4.5 মাসের মধ্যে? হ্যাঁ, বিবি রিটেনের সম্ভাবনা আছে। বিবিএডির পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসবে। 4.5 মাসের ভিতর না, এই জাস্ট সার্কুলার দিলে 4 মাসের ভিতর পরীক্ষা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সবাইকে বলি, সবার ক্ষেত্রে বলি, ডিসেম্বরে ইসলামী ব্যাংকের একটা বিশাল সার্কুলার আসতেছে। এটা একটা আপনাদেরকে বললাম আর কি, ইসলামী ব্যাংকের একটা বিশাল সার্কুলার আসতেছে। তো আমরা যেটা হচ্ছে যে যেটা করছি ইসলামী ব্যাংকের এই যে আমাদের ইসলামী ব্যাংকের উপরও কোর্স চালু হচ্ছে আর কি। ইসলামী ব্যাংকের যেখানে হচ্ছে ম্যাথ, ইংরেজি, জেনারেল নলেজ এবং ইসলামিয়ার কিছু কিছু বিষয়, ওটার ইসলামিয়াত বলে, ওই টপিকের উপরে ইসলামী ব্যাংকের একজন থাকবে, ইসলামী ব্যাংকের গাইডলাইন এবং আমাদের ম্যাথ এবং ইংলিশের টিচাররা আপনাদেরকে গাইড করবে। ইসলামী ব্যাংকের প্রিপারেশনটা নিতে পারবেন যদি কেউ ইসলামী ব্যাংকের শুধু ইসলামী ব্যাংকের প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে কোর্স ফি করবে 2000 টাকা। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, স্যার স্যার এই যে আপনাদের ব্যাচের এই রিটেনের মধ্যে রিটেন ইংলিশের উপরে ক্লাস হবে কয়টা? ভাই রিটেন ইংলিশের উপরে ক্লাসটা আসলে কাউন্ট করা নাই। কাউন্ট করা নাই মানে কি, আমাদের গত বছর যারা স্টুডেন্ট আছে তারাও রাইটিং ফিডব্যাকের ক্লাসে এখনো অ্যাটেন্ড করতে পারে। আপনি আপনার আপনার আমাদের লেকচার শিট আছে 10টা, ওই 10টা লেকচার শিটের উপরে ক্লাস হবে 10টা। লেকচার শিটের বাইরে রাইটিং ফিডব্যাক মানে আপনি লিখে জমা দিবেন এই ক্লাস আপনি আগামী 6 মাস। এখন 6 গুণ আপনি যদি 4 ধরেন তাহলে কত হয়? 4 6 24। তার মানে রিটেনের ক্লাসটা আপনি মিনিমামও যদি 4.5 মাসও যদি হয়, তারপরেও আপনি প্রায় 40 থেকে 50টার মতো রিটেনের ক্লাস পাবেন। তো স্যার এই যে আপনাদের যে ফিডব্যাক একটা ব্যাচ আছে, সেই ফিডব্যাক ব্যাচে অ্যাড হলে কি সেখানে রিটেনের ক্লাস পাওয়া যাবে? হ্যাঁ, ফিডব্যাক ব্যাচে অ্যাড হলে না, মানে ফিডব্যাক ব্যাচ না, ওটা যে ফুল কোর্স যারা করে তাদেরকে ওই রিটেন ফিডব্যাকে নেওয়া হয়। আচ্ছা স্যার এই 37তম ব্যাচটা কখন থেকে শুরু হবে? হ্যাঁ, 37তম ব্যাচটা 35তম ব্যাচটা আজকে আমরা গাইডলাইন দিলাম, আমরা ওই থেকে এই 2-1 দিনের ভিতরে শুরু করে দিব এই ব্যাচ। আচ্ছা, এটা কি শুধু ব্যাংকের জন্য নাকি সব ব্যাংকের জন্য? এটা সব ব্যাংকের জন্য। তুমি কি মোবাইলে ক্লাস নিচ্ছ? এইটা আবার ইসলামী ব্যাংকের জন্য আলাদাভাবে করতেছেন যে আরেকটা ওইটা? ওইটা ইসলামী ব্যাংকের যেটা, ওটা আলাদা ইসলামী ব্যাংকের জন্য আলাদা। অনেকে শুধু ইসলামী ব্যাংকের প্রিপারেশন, ওটা ইসলামী ব্যাংকেরটা আলাদা 2000 টাকা। আচ্ছা, এই ক্লাসের টাইম কখন থেকে মানে টাইম কখন দেন, মানে ওই বুঝি ক্লাস নাই। শুরু হয়, ওই ক্লাসের শুরুর টাইমটা কখন থেকে? প্রত্যেকদিন একই টাইমে? আমি আপনাদেরকে বলি, আমাদের ম্যাক্সিমাম ক্লাস টাইম 9টা থেকে, সব শুধুমাত্র শনি আর রবিবার দিন 7:30 থেকে। শনি আর রবিবার 7:30 থেকে। রাত 9টা? হ্যাঁ, রাত 9টা। আপনাদের তো যে রুটিন তো দেওয়াই আছে, শেয়ার করাই আছে। ওইটা অনেক ছোট আকারে দেওয়া আছে, জন্য খেয়াল করা যাচ্ছে না। আপনারা ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন, নিচে থাকবে, একদম নিচে থাকে। স্যার আপনাদের কি অনলি কোনো রিটেন ব্যাচ আছে? না, আমরা অনলি রিটেনের ব্যাচ আসলে আমরা অফার করছি না এখন। এইটা খুব ঝামেলা হয় আর কি, মেনটেন করাটা খুব ঝামেলা হয়। কারণ কি, অন্যভাবে নিয়েন না, এটা একটা বিটার ট্রুথ। আমরা রিটেনের জন্য যে স্ট্যান্ডার্ডটা আমরা ফিল করি একটা স্টুডেন্টের থাকার দরকার আছে, আমরা যখন হচ্ছে কি সেই রিটেনের ব্যাচে নেওয়ার পরে যখন ডিসকাশন শুরু করি, তখন দেখা যায় যে আমরা পেয়েছি 95% স্টুডেন্ট, দেখা গেছে যে 95% স্টুডেন্ট রিটেনের স্ট্যান্ডার্ডের না। যে রিটেন স্ট্যান্ডার্ড থেকে আমরা শুরু করতে চাই, সেক্ষেত্রে দেখা যায় ওই স্টুডেন্ট দিয়ে আমরা খুব স্ট্রাগল করেছি আর কি রিটেন ব্যাচের জন্য।
এই জন্য আমরা শুধুমাত্র রিটেনের স্টুডেন্ট আমরা পড়াই না, মানে না এখন করছি না আসলে। ঠিক আছে, আমাদের বক্তব্য হচ্ছে আপনার যদি প্রিপারেশন দরকার হয়, ইউ টেক দ্য 100% প্রিপারেশন উইথ আস, দ্যাট উড বি বেটার ফর ইউ। আচ্ছা, এই বেসটা কত মাসের, যেটা 4.5 শুরু মাস, হচ্ছে যাচ্ছে? 4.5 মাস। 4.5 মাস যদি আমি জিরো থেকে স্টার্ট করি, আপনাদের রেগুলার ক্লাস করি, তাহলে আমাদের প্রিপারেশন কি কমপ্লিট হবে? আপনাদের প্রিপারেশন বলতে কি, আমি একটু বলি, আপনাদের প্রিপারেশনের ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে যাবে। প্রিপারেশন কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে চাকরি পাবেন এমন না, আপনি পাবেন ম্যাক্সিমাম জিনিস পাবেন, বাট হোয়াট উইল হ্যাপেন, যেটা ঘটবে সেটা হচ্ছে যে আপনার পরীক্ষায় যদি আপনি প্রিলিতে পাস করবেন 60% নাম্বার পেলে আপনি 80% পারবেন, কিন্তু 80% আপনি পারবেন কত, 1 ঘন্টায় পরীক্ষা দিতে হবে, আপনি হয়তো 1 ঘন্টায় পারবেন না, আপনার লাগবে 2 ঘন্টা। তার মানে তখন আপনার দরকার কি, আপনার দরকার প্র্যাকটিস। তো প্র্যাকটিসের জন্যই আমরা রিভিশন কোর্স রেখে দিয়েছি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? হ্যালো। জি, বুঝতে পারছি। আচ্ছা, এই মানে অনলাইন বেচ আর অফলাইন বেচের মধ্যে মানে কোনটা বেশি সুবিধাজনক? অবশ্যই অনলাইন এবং অফলাইনের ভিতরে অবশ্যই অফলাইন সুবিধাজনক। কারণ আপনাদের ভিতরে আপনারা যারা এখন ক্লাস করছেন বা ইসে করছেন, কেউ যে শুয়ে শুয়ে ক্লাস করছে না তা তো নিশ্চয়তা নাই। আপনি যে শুয়ে ক্লাস করছে, যে বসে ক্লাস করছে, আজকে যে আমি অনেকগুলো কি কি পড়তে হবে না পড়তে হবে, কয়জন হ্যান্ড নোট নিয়েছেন বলেন? নেন নাই, আপনারা কেউই হ্যান্ড নোট নেন নাই, কেউ আর কি হ্যান্ড নোট তো না, কেউই হচ্ছে যে একটা আর কি লিখে রাখেন নাই এইভাবে প্রিপারেশন নিতে হবে। সো আমার যদি এটা অফলাইনে, তো অনেক স্টুডেন্ট লিখে নিত যে এই কাজগুলো করতে হবে এবং ইন্টারাকশনটা তার ভালো থাকতো। বুঝতে পারছেন? এই যে আমরা 45 জন দিয়ে শুরু করছি, 45 জন থেকে 34 জন, এখন 11 জন যে কমে গিয়েছে, 11 জন চলে গিয়েছে। পরীক্ষা অফলাইনে থাকলে 11 জন যাইতো না, 11 জন শুনতো, 11 জনের ডেভেলপমেন্ট হতো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তানিয়ার আলো বলছে। জি জি, কেমন আছেন তানিয়ার আলু, বলেন। এই তো ভাইয়া চাকরি আছে। কেমন যাচ্ছে ব্যাংকের? যাক, উনি হচ্ছে যে আমার আর কি আপনাদের বলি, তানিয়ার আলো হচ্ছে আমাদের মিরপুর ব্রাঞ্চের স্টুডেন্ট, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ব্যাংকে চাকরি করতেছে, ন্যাশনাল ব্যাংকে, রাইট? জি ভাইয়া, অফলাইন অনলাইন শুনেই অ্যাকচুয়ালি আমি একটু কথা বলার জন্যই আনমিউট হইলাম, যে জি জি। এটা আসলে আমার তো দুইটাতেই ক্লাস করা আছে, যেহেতু আমি এটাতে তো ভালো জানি। আসলে স্টুডেন্টরা আমরা মনে করি যখন যে অনলাইনে ক্লাসগুলো মনে হয় সেরকম প্রপার সার্ভিস পাবো না যেটা অফলাইনে আমরা পাই, বাট আমার কাছে মনে হয় না যে ক্লাসের মধ্যে আমাদের সেরকম খুব বেশি ডিফারেন্স থাকে, মানে আমার কাছে পার্সোনালি মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, তো ওই জায়গায় এই যে রিয়েল লাইফ এক্সাম্পল আছে, তানিয়ারা আলো আমাদের স্টুডেন্ট, সে এখন ন্যাশনাল ব্যাংকে জব করছে। ওনার কাছ থেকে আমাদের সম্পর্কে জানতে পারবেন আশা করি আর কি। ফিডব্যাক উনি যেটা বললো, আমাদের অনলাইনের ক্লাসও যথেষ্ট ভালো হয়, যথেষ্ট ভালো হয়। ঠিক আছে, অনলাইনের ক্লাসও আপনারা পাবেন এবং প্রপার গাইডলাইন যেটা সেটা পাবেন। এবং তানিয়ার আলো আপনিই বলবেন আর কি, যেহেতু আপনি আসছেন, আমি তো আমরা তো আর খেয়াল করি নাই। যাই হোক আর কি, আপনি একটু বলেন, ইউ টেল সামথিং অ্যাবাউট আস। অনলাইন ও আমার কাছে মনে হয় অনলাইনে আরো একটু বেশি সুবিধা আছে, যেটা যে একটা ক্লাস যদি আমরা মিস করে ফেলি, এটা কিন্তু রেকর্ডেড ভার্সন আমরা দেখতে পাই। ইভেন এমন অনেক ক্লাস আছে আমাদের যে আমি অফলাইনে হয়তো মিস করে ফেলছি, পরবর্তীতে যারা অফলাইনে ক্লাস করে তাদেরকেও কিন্তু অনলাইন অ্যাক্সেস দেওয়া থাকে। তো আমরা এসে দেখা গেছে পরবর্তীতে ক্লাসটা মিস করছি, রেকর্ডেড ক্লাসটা দেখছি। কারণ আমি যদি আবির ভাইকে দিয়ে ম্যাথ দিয়ে শুরু করি, আবির ভাইয়া যেইভাবে অফলাইন মানে অনলাইনে ক্লাসটা নিবে সেম ভাবেই কিন্তু উনি অফলাইনেও নেয়। জাস্ট পার্থক্য এইটুকু, আমরা ওখানে আবির ভাইকে দেখতে পাই, বাই ফিজিক্যাল এখানে দেখতে পাবো না, এইটুকুই। আদারওয়াইজ আচ্ছা যে কোশ্চেন বা যেভাবে বুঝানো সেম প্যাটার্নেই ভাইয়া বুঝাবে। তাইসির ভাইয়ের ক্ষেত্রেও সেম, সবার ক্ষেত্রেই সেম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না, আমি আবার হচ্ছে ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমি অফলাইন অনলাইনে আমি খুব কমফোর্ট না। যাই হোক, আমি জাস্ট তানিয়ার আলো সবাইকে একটু আমাদের সম্পর্কে আপনি একটু বলেন। ইস্যুস থাকে যে ইন্টারাকশন আমরা অফলাইনে যেভাবে একটা টিচারের সাথে করতে পারি, এটা তো অনলাইনে সম্ভব না। বাট না, স্টুডেন্টরা কিন্তু আমি ইন্টারাকশনটাকে আমি ফোকাস ওইটাই করে। বলছি যে মানে যদি অনলাইনে ক্লাস করার সময় কোনো প্রশ্ন থাকে, ধরেন আপনাদের পার্টিসিপেন্ট 100 হলে, তো আমি ওই 100 এর মধ্যে যদি 80 জনও ক্লাস করে, তাহলে আমি এখানের মধ্যে আমার প্রবলেম গুলা কি তুলে ধরতে পারবো?
এই যে এখন আমরা আপনি কি যেভাবে এখন কথা তুলে ধরতে বলতেছি, পারছেন না? ভাইয়া, আমি কি বলি যে এই যে এখন আপনি যে বলতেছেন, আপনার কথাটা তো কিন্তু টিচার শুনতেছে বা আমিও শুনতেছি, পার্টিসিপেন্টসরাও শুনতেছে। সেম ক্লাসেও তাই, আপনি আনমিউট হবেন, ক্লাসের মাঝে বলবেন ভাইয়া রিপিট করেন, দেখা যাবে এবার স্যার রিপিট করেন, ওনারা আবার ওই ব্যাপারটা আপনার নাম মেনশন করে রিপিট করবে যে আপনি কি বুঝছেন কিনা বা আপনার আরো প্রবলেম আছে কিনা, দেন আপনি আবারও যদি না বুঝেন আবারও কোশ্চেন করতে পারবেন। তাহলে আমি যদি 100% ফোকাস দিই তাহলে আমি অনলাইন ক্লাস করলেও কিন্তু ভালো একটা ইয়া করতে পারবো। এটা তো ওইটাই বললাম যে অফলাইন অনলাইনের পার্থক্য এটাই হয় যে আমরা টিচারকে বাই ফিজিক্যাল অফলাইনে পাই আর অনলাইনে পাই না। আর নোটের যে ব্যাপারটা, এটা কি হয় যে নোটটা তো টিচাররা তো আমাদেরকে বলবে, আর এখন নোট আমি এখন শুয়ে থেকে যদি বলি যে শুয়ে ক্লাস করবো, আমি নোট করবো না, এটা তো আমার উপরে ডিপেন্ড করবে, এটা তো টিচারদের কিছু করার নেই। আচ্ছা, আমি যদি 2 জায়গায় একসাথে ক্লাস করি তাহলে কি সমস্যা হবে? মানে এখানে অনলাইনে করতেছি আর বাইরে কোথাও ব্যাংকের জন্য অন্য কোথাও ক্লাস করতেছি অফলাইন, তাহলে কি প্রিপারেশনের মধ্যে কোনো গ্যাঞ্জাম হবে? গ্যাঞ্জাম মানে এটা তো আসলে আমি আমি মনে করি, কারণ আমার আসলে এক্সপেরিয়েন্স নাই, আমি জিরো থেকে স্কোয়ার জিরো থেকে মানে আমার একদম জব লাইফে গ্রাজুয়েশন শেষ করে প্রথম ক্লাসই শুরু হয়েছে এই যে শাকিল ভাইয়ের এরকম একটা ক্লাস দিয়ে, যে ওরিয়েন্টেশন ক্লাস। আমারও আমি প্রথম অন্য এটা, কোনো আমারও কথা তো সেম বলতে প্রথম। পারবো না এখন। তাহলে তো হয়ে গেল আমার কাছে, আমি যেটা মনে করি যে দুই নৌকায় পা চলে যায়, আমার কাছে যেটা মনে হয় যে ওনারা একরকম সাজেশন দিবে, এরা এদিক থেকে একরকম, স্টুডেন্ট অ্যাকচুয়ালি। আমি আমি একটু একটু অ্যাড করি তানিয়ার আলোর সাথে। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, চাকরির ক্ষেত্রে পড়ার থেকে ব্যাপারটা হচ্ছে গাইডলাইনটা খুব জরুরি। আপনি কার কাছ থেকে গাইডলাইন নিচ্ছেন সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনারা কি করেন, আমি যেটা ইসের থেকেই এক একজন টিচার বা এক একজন হচ্ছে যে তারা হচ্ছে যে আমি দেখলাম যে কোচিং এ বিভিন্ন বই লেখে, বই লিখে এই বই কিনেন, এই বই কিনেন। বা আচ্ছা, গাইডলাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা বললাম যে দেখা যাচ্ছে যে আমি একটা গাইডলাইন দিলাম এইভাবে আপনি চলতে থাকেন, আপনি আরেকটা জায়গায় নিলেন, হয়তো নিয়ে হয়তো ভালো কিছু করতে পারেন, সে হয়তো আমাদের থেকে ভালো বলতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মিস গাইড হওয়ার সম্ভাবনা আছে, ব্যাপারটা হচ্ছে মিস গাইড হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি যদি করেন, আপনি ওইভাবেই করেন যে আপনি দেখতে পারেন, আপনি এখানে ক্লাস করেছেন, ওখানেও বিভিন্ন জায়গায় ক্লাস করেন, করে আপনি দেখতে পারেন, তারপরে আপনার কাছে যদি মনে হয় ভালো তাহলে সেটা হচ্ছে আপনার উপর। তবে এতটুকু বলতে পারি আমরা, যেটা হচ্ছে যে আর কি আমাদের পজিশন থেকে আমরা বলতে পারি যে আমরা আসলে স্টুডেন্টদের কখনো ডিরেইল করি না, মিস ইনফরমেশন দেই না, এতটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারি। জি, ধন্যবাদ। প্রিপারেশন চলাকালীন ভাই এটাই সব থেকে বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার থাকে, যেটা আপনি বললেন যে কিছুক্ষণ আগে আমি শুনলাম লাইব্রেরিতে গিয়ে একটা স্টুডেন্ট সারাদিন কি করে। আমি কিন্তু আমাদের লাইব্রেরিতেও বসছি, ওখানে গিয়ে সারাদিনও থাকছি, এটাও সত্যি। কিন্তু ওখানে গিয়ে সুবিধাও অনেক অনেক বেশি সুবিধা থাকে, এটা সত্যি। যে সারাদিন একটা হয় কি, পড়াশোনা না হলেও এনভায়রনমেন্টে থাকা হয়, যে বাট মিস ডিরেকশন এখানে ওখানে এটাও হয় যে আরেকজন ওই বই পড়তেছে, ঠিক আছে আমিও তাহলে কিনি আমিও পড়ি, এইটাও হয় লাইব্রেরিতে। না, আর জ্ঞান একটা দেওয়ার ব্যাপার মানুষ হচ্ছে থাকে অনেক ওইখানে। এই ব্যাপারটা হচ্ছে যে এটা জ্ঞান দেওয়ার মানুষ থাকে মানে ব্যাপারটা হচ্ছে যদি গ্রুপ স্টাডি করেন দ্যাটস ওকে, মানে যদি গ্রুপ স্টাডি করা হয় সেক্ষেত্রে আমি ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি গ্রুপ স্টাডি থাকে তাহলে হচ্ছে সেখানে হচ্ছে যে সমস্যা নাই আমার। কিন্তু দেখা যায় যে অনেকেই দেখা যাচ্ছে যে সারা দিন ধরে হচ্ছে যে আমি অনেকের পড়াশোনা দেখছি, তো সারা দিন প্র্যাকটিসটা ডিফারেন্ট, প্র্যাকটিসটা আলাদা। সবাই মিলে যদি গ্রুপ স্টাডি করা হয় সেটা ভালো, ঠিক আছে। তবে একটা ব্যাপার হচ্ছে যে সবার ক্ষেত্রে আপনারা যারা আছেন, যারা প্রিপারেশন নিচ্ছেন বা প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান স্টার্ট উইথ আস। হোপফুলি ইউ উইল নট আর কি বলে, ইউ উইল গেট এ প্রপার গাইডলাইন। এতটুকু আর কি আমার যেহেতু আছে, এবং এডিট সার্কুলার যেহেতু আসতেছে, তা নিয়ে আপনিও শুরু করেন আর কি এডিটটা। ঠিক হ্যাঁ, আছে, এই কারণেই আমি আসলে আজকে লিঙ্কটা নিলাম, নিয়ে জয়েন করছি, যে একটু বেশ গ্যাপ দেওয়া হয়ে গেছে আমার। না এখন শুরু করেন, শুরু করেন। এই চাকরি বাকরি কাজের ভিতরে থাকলে আসলে প্রিপারেশনটা আরো ভালো হবে। ওই যতটুকু সময় পাবেন ততটুকু সময় আহ করা আর কি, সময়টা হচ্ছে যে ব্যয় করা। যাই হোক, আপনারা যারা আছেন আমি আবারও বলি, আপনাদের আর কোনো কোশ্চেন আছে কি?
স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করব কিভাবে? ওইটা হচ্ছে টেলিগ্রাম কি আপনি গ্রুপে আছি। হোয়াটসঅ্যাপে নক দেন, হোয়াটসঅ্যাপে নক দিলেই আপনাকে গাইড করে দিবে, হোয়াটসঅ্যাপ সবকিছু গাইড করে দিবে। ওকে, আচ্ছা, জি স্যার। আচ্ছা সবাই ভালো থাকেন। তাহলে আমি যেটা বলছি, কিন্তু আমি এটা বলতে পারি যে ই স্কোয়ার মানে ই স্কোয়ারের মানে কি বলবো যে প্যানেল নিয়ে, টিচার প্যানেল নিয়ে, ফ্যাকাল্টি নিয়ে কোনো সন্দেহ নাই। এটা আমি বিলিভ করবেন কিনা ভাইয়া, এটা আমি অলওয়েজ সব জায়গাতে বলি, নিজে থেকেই বলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই মানে আমাদের বড় এটা কথা। আমার কাছে মনে হয় যে আমার কোচিং, আমি এটা যেহেতু এক্সপিরিয়েন্স এখান থেকে আমার ক্লাস করা আছে, এই কারণে আমি আরো প্রাউডলি বলি কথাগুলো যে প্যানেল নিয়ে কোনো আলহামদুলিল্লাহ, আমরা এটাই হচ্ছে কথা। আপনারা একটা সবাই ভালো করে খেয়াল করেন, এই স্কোয়ার কে যেমন হচ্ছে তানিয়ারা হলো ওন করছেন, আপনারা যারা যখনই ভর্তি হবেন তখনই আশা করি আমাদের যে গাইডলাইন পাবেন ওই গাইডলাইন থেকে আপনারাও ওন করতে পারবেন। সে হয়তো এখন হচ্ছে যে তানিয়ারা হলো আছে এখান থেকে করে একটা প্রাইভেট ব্যাংকে জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ। আশা করি আরো ভালো কিছু, হয়তো বাংলাদেশ ব্যাংকের একটা আর কি জায়গা ইনি যাবেন, আশা করি ইনশাল্লাহ। চেষ্টাটা করে যেতে হবে, আর চেষ্টা করার কাজ আমাদের। আমরা চেষ্টা করার ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করতে পারবো। আর রেজাল্ট দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করে যান, ঠিক আছে? থ্যাংক ইউ তানিয়ারা আলো। ইনশাল্লাহ জয়েন করেন, আমরা আমরা হচ্ছে যে ইনশাল্লাহ হচ্ছে যে নতুন যেটা শুরু করছি সেটা নিয়ে আগায় যেতে পারবো। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।